আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের ক্লাস 6 কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের বিজ্ঞানের অধ্যায় নাম্বার 8 মিশ্রণ এই চ্যাপ্টারটার পড়াশোনাতে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়টা একেবারে ডিপ বেসিক থেকে যত যা কিছু আছে এই অধ্যায়ের মধ্যে ইনশাল্লাহ আলোচনা করে শেষ করব এবং বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন এবং সিকিউ কোয়েশ্চেন সলভ করবো ইনশাল্লাহ এখান থেকে। তো মিশ্রণ চ্যাপ্টারটা বিজ্ঞানে তোমাদের 8 নাম্বার এক চ্যাপ্টার আসলে, এবং এই জিনিসটা বাই ডিফল্ট পড়ে হচ্ছে রসায়নের মধ্যে। কোন অংশের ভিতরে বলো তো? তোমাদের বিজ্ঞান কিন্তু সেপারেটেড না। হ্যাঁ, তোমাদের বিজ্ঞান একটা সাবজেক্ট, ওই একটা সাবজেক্টের মধ্যে আছে হচ্ছে মেজরিটি অংশ যেটা, সেটা হচ্ছে বায়োলজি, এবং সমান পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে আসলে ফিজিক্স, হ্যাঁ, এবং কেমিস্ট্রি। এই জিনিসটাই কিন্তু ভাগ হয়ে যাবে তোমার নবম দশম শ্রেণীতে যে, বাট 6, 7, 8-এ সায়েন্সই থাকবে শুধুমাত্র, 6, 7, 8 পর্যন্ত সায়েন্স থাকবে। সো এই যে এই কেমিস্ট্রির অংশ, এই কেমিস্ট্রির অংশের মধ্যেই অধ্যায়টা পড়ছে মিশ্রণ, এবং দ্যাটস ওয়াই তুমি আমাকে এখানে দেখতেছো, কারণ তোমার নবম দশম শ্রেণী 11, 12 ইনশাল্লাহ রসায়ন আমি তোমাকে শেখানোর চেষ্টা করবো আসলে। সো আমি তোমার সাথে পুরো ক্লাস জুড়ে থাকবো। আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো চলো তাহলে আমরা শুরু করি আমাদের এই অধ্যায়টা পড়া, একেবারে চুলচেরা বিশ্লেষণ করে চেষ্টা করি যে এখানকার ভিতরে যা কিছু জিস্ট আছে, যা কিছু আমাদের প্রয়োজন তা আমরা খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা, সো প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আসলে মিশ্রণ, তাই না? মিশ্রণ এবং দ্রবণ দুইটা কনসেপ্টের কথা বলা হচ্ছে এখানে। মিশ্রণ, আচ্ছা, ধরো এটা হচ্ছে তুমি একটু চিন্তা করো তোমার সেই ক্লাস 3 বা 4-এর সেই সন্ধ্যাবেলার কথা, যে সন্ধ্যার সময় তুমি এই যে সামনে রোজা আসতে চলেছে, তো ধরো হচ্ছে যে এই রোজার একটা টাইমে আমাদের অনেকের বাসায় কিন্তু আসলে শুকনা খাবার দিয়ে রোজার ইফতারি করার প্রচলন আছে। শুকনা খাবার বলতে আমি বলতেছি হরেক রকম পদের যে খাবার থাকে, ছোলা থাকে, তারপরে আমাদের মুড়ি থাকে, আমাদের বিভিন্ন মানে অনেকে চানাচুর ইউজ করে, কেউ ইউজ করে না। এই যে জিনিসগুলো থাকে, অনেকে মুড়ি মাখা করে খায়, বেগুনি পেঁয়াজু এই সকল দিয়ে খায় না। আবার সাথে সাথে একটা একটা কি থাকে বলো তো, ধরে নিলাম আমরা হচ্ছে একটা শরবতও থাকে। তাহলে আমরা দুইটা কনসেপ্টের কথা বলতেছি, একটু ভালো করে বুঝো। আমরা এখানে আসতেছি, আগে হচ্ছে যে তোমাকে এই কনসেপ্টটা একটু দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে মুড়ি মাখা, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে চিনির শরবত বলতে পারো। তাহলে আমরা ওইটাই বলি চিনির শরবত। একটা মুড়ি মাখার কথা বলতেছি তোমাকে, আর একটা চিনির শরবতের কথা বলতেছি। ওকে, তো মুড়ি মাখার মধ্যে অনেক উপাদান আছে, চিনির শরবতের মধ্যেও অনেক উপাদান আছে। অনেক উপাদান বলতে একাধিক উপাদান আছে যাকে বলতেছি। মুড়ি মাখার ভিতরে কি কি আছে বলো তো? মুড়ি আছে, পেঁয়াজ আছে, তুমি আর কি কি দিছো এখানে? তুমি হচ্ছে এখানে বেগুনি দিছো, বেগুনি আছে, আরও দিলাম ধরো হচ্ছে ইটিসি এক্সেট্রা, এগুলা আছে। চানাচুর টানাচুর থাকতে পারে। চিনি শরবতের ভিতরে কি আছে বলো তো ভাই? পানি আছে, চিনি আছে, লেবু আছে, লেবুর রস যাকে বলে, হ্যাঁ, লেবুর রস আছে। তারপরে ট্যাঙ্ক খাইলে তুমি চাইলে ট্যাঙ্কও দিতে পারো, তখন আর এটাকে চিনির শরবত শুধু বলবো না, ট্যাঙ্ক বলে দিব রীতিমতন। আমরা ট্যাঙ্ক খাই না অনেকে, এটার কথা বলছি, ট্যাঙ্ক হয়ে গেছে না, ট্যাঙ্ক, জাস্ট ট্যাঙ্ক। ওকে, সো ধরে নিলাম এতটুক। এখন কথা হইলো দুইটা জিনিসই তুমি মিশ্রণ বলতে পারো। দুইটা জিনিসকেই তুমি কি বলতে পারো বলো তো? মিশ্রণ বলতে পারো। এই দুইটা জিনিসই হচ্ছে মিশ্রণ। হ্যাঁ, এই দুইটা জিনিসের ভিতরে একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে সমসত্ব না। সমসত্ব বলতে বোঝাচ্ছে যে ধরো মিশ্রণটা একটা বাটির মধ্যে রাখছো তুমি, বাটির পুরো স্তরের ভিতরে সেম পরিমাণে কি মুড়ি পাওয়া যাবে, সেম পরিমাণে কি পেঁয়াজু পাওয়া যাবে, সেম পরিমাণে কি মরিচ, কাঁচামরিচ বলো বা পেঁয়াজ বলো পাওয়া যাবে? উত্তরটা হচ্ছে না, কারণ আমরা এটা ম্যানুয়ালি মিশাতে যে কোথাও মুড়িটা উপরে বেশি থাকবে, নিচে কম থাকবে, পেঁয়াজুটা ভেতরে বেশি আছে ধরে নাও, তারপরে হচ্ছে যে চিন্তা করো যে পেঁয়াজগুলো নিচে পড়ে আছে বেশি, হতেই পারে না? হতেই পারে। সো ওইটাকে আমরা বলতেছি একটা অসমসত্ব মিশ্রণ। কি বলতেছি সেটাকে? অসমসত্ব মিশ্রণ। কিন্তু যেইখানে দেখা যাবে যে পুরো স্তরে, মানে তুমি হচ্ছে যে মুড়িটা যেমন মাখালা, এই চিনিটা পানির ভিতরে দেওয়ার পরে, লেবুর রস দেওয়ার পরে কি করো? নাড়াও না? তো নাড়ানোর পরে যে একটা জিনিস তৈরি হইলো, এটাকে আমরা মিশ্রণ বলতেছি। বাট এটা হচ্ছে আমাদের সমসত্ব মিশ্রণ। কেমন মিশ্রণ বলতেছি? সমসত্ব মিশ্রণ। কেন? কারণ এইখানে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু একেবারে উপরের মানে আনলেস এটা হচ্ছে নিচে তুমি এত অতিরিক্ত পরিমাণে চিনি দিছো যে তলানি পড়ে গেছে, যদি তলানি না পড়ে তাহলে উপরের অংশের যেই স্বাদ একেবারে নিচের পয়েন্টের স্বাদ সেমই হবে এবং সেমই হয়। হ্যাঁ, তুমি অনেক সময় এমন হয় যে তুমি এত বেশি পরিমাণে চিনি দিছো, অথবা চিনি অল্পই দিছো কিন্তু চিনি ঠিক মতো নাড়াও নাই বা হাউলিং করো নাই, তাই চিনি নিচে দলা হয়ে পড়ে আছে, তখন হচ্ছে উপরের অংশের মিষ্টতা কম লাগে, নিচের অংশে আসলে মিষ্টতা বেশি লাগে।
তখন লাগে। কিন্তু ধরো তুমি ভালো মতো নাড়াইছো এবং চিনি অতটুকু পরিমাণে দিছো যে নিচে আর কোনো কিছু পড়ে নাই বা জমে নাই, তাহলে তুমি একটা কখনো জিনিস কি লক্ষ্য করছো যে উপরের অংশের যেই স্বাদ একেবারে নিচের অংশের স্বাদ সেম হবে, সেম টু সেম মিষ্টি পাবা। কেন? কারণ ওইটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে এটাকে আমরা বলতেছি কি, চিনির শরবতটা যেটা সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেই যেই কথাগুলো বললাম সেগুলো যদি তুমি মেনে চলো তাহলে সমসত্ব মিশ্রণ। এবং এই সমসত্ব মিশ্রণটাকে বলা হয় হচ্ছে ভাই দ্রবণ। এই জিনিসটাকেই তুমি বলতে পারো কি দ্রবণ। এখন প্রত্যেকটা দ্রবণ ব্যবহার করতে গেলেই দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে দ্রাবক প্লাস আরেকটা হচ্ছে দ্রব। হ্যাঁ, এই দ্রবণ ব্যবহার করতে গেলে এই জিনিস দুইটা মাস্ট থাকবেই। কিন্তু দ্রাবক তাহলে কী ভা? দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে। ওকে, দ্রবকে দ্রব হচ্ছে যে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়। সিম্পল। তাহলে যদি আমি তোমাকে এরকমভাবে কোয়েশ্চেনটা করি যে চিনির শরবতের ক্ষেত্রে দ্রাবকটাকে, চিনির শরবতের ক্ষেত্রে দ্রাবকটা হচ্ছে ভাই লিটারেলি পানি। পানির মধ্যে আমি দ্রবীভূত করতেছি না, পানি। আর যে দ্রবীভূত হয়, কে দ্রবীভূত হচ্ছে এখানে? চিনি। তাহলে চিনি হচ্ছে আমাদের কি দ্রব। বোঝা যাচ্ছে না অনেকটা? তাহলে এরকম তুমি আশেপাশে ভাই দেখো তো তোমার আশেপাশে কত কত মিশ্রণ আছে। যেমন ধরো আমি যদি সিম্পলি বলি, তুমি যে বাসায় বসবাস করতেছো, হোপসো এটা পাকা বাসা, যদি পাকা বাসা হয় তাহলে এইখানে যখন হচ্ছে যে এই যে ঢালাই করা হয়েছিল বাসাটা, তখন ওই যে সিমেন্ট, তারপরে হচ্ছে খুয়া, তারপরে হলো বালি, এগুলো দিয়ে একটা মিক্সচার বানানো হয় না, সুরকি যেটাকে বলে আসলে গ্রামের ভাষায়। তো ওই যে যেটা মিক্সচার বানানো হয়েছিল ওইটাও কি দ্রবণ হবে নাকি মিশ্রণ হবে? একটু চিন্তা করে দেখো তো। তোমার এটা হোমওয়ার্ক থাকলো একটা, মানে জাস্ট হোমওয়ার্ক বলতে একটা চিন্তার বিষয় থাকলো, যে চিন্তা করে উত্তর দাও একটু নিজে নিজে। চিন্তা করো, চিন্তা করো। এই যে আমি করলাম, আমি হচ্ছে যে খুয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে সিমেন্ট, বালি প্লাস পানি, এই কয়টাকে একত্রিত করলাম, একত্রিত করে নাড়া দেই না? নাড়া দেই। এটা কি মিশ্রণ নাকি দ্রবণ? মিশ্রণ নাকি দ্রবণ? এটা আসলে কি? এটা আমরা একটু চিন্তা করি, কি হবে বলো তো? আমি উত্তরটা বলে দিই, আমি উত্তরটা বলতেছি, এটা হবে হচ্ছে মিশ্রণ। এটাকে কেন আমরা দ্রবণ বলতেছি না? এবার তুমি চেষ্টা করো এটাকে ব্যাখ্যা করার জন্য। ক্লিয়ার? তাহলে অনেকটা তুমি আসলে ধরতে পারছো যে দ্রবণ জিনিসটা কি আর মিশ্রণ জিনিসটা কি। মিশ্রণ আমরা সবাইকে বলতে পারি। মিশ্রণের দুইটা প্রকার হতে পারে, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে কি অসমসত্ব। তাহলে মিশ্রণ আমরা বলতে পারি কি, সবাইকে আমরা মিশ্রণ বলতে পারি। মিশ্রণ, মিশ্রণ আমরা বলতে পারি হচ্ছে সবাইকে। ধরে নাও এটাকে আমরা মিশ্রণ বলতেছি ভাই, মিশ্রণ। মিশ্রণের দুইটা প্রকারভেদ, একটা হবে হচ্ছে আমাদের সমসত্ব আর একটা হবে কি আমাদের অসমসত্ব। একটা হবে হচ্ছে আমাদের সমসত্ব, সমসত্ব, সমসত্ব মিশ্রণ যেটা, সেটাকেই আমরা কি বলতেছি আমাদের দ্রবণ। সমসত্ব মিশ্রণটাই হচ্ছে আমাদের দ্রবণ। আর যেটা আমাদের অসমসত্ব, অসমসত্ব যে মিশ্রণটা সেটাকে আমরা বলতেছি শুধু মিশ্রণ, অসমসত্ব যেটা। কথা কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে তুমি দেখো, তুমি যখন মুড়ি মাখা খাইলা তখন সেটা আসলে কি ছিল? মুড়ি মাখা খাইলা যখন, তখন সেটা ছিল আসলে একটা ঝালমুড়ি যা খাইলা মিশ্রণ, যেহেতু এটা অসমসত্ব, যেহেতু ওখানে যা যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে বা যা যা জিনিসপাতি ইউজ করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আসলে সেম পরিমাণে সব জায়গাতে সেমভাবে ডিসপার্সড আকারে নাই। কথা ক্লিয়ার? তাহলে মিশ্রণ আমরা পড়তেছিলাম, ওর ভিতরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম আমরা হচ্ছে দ্রবণ। দ্রবণ কখন বলবো? যখন ওই মিক্সচারটার মধ্যে সমানভাবে সব কিছু বিস্তৃত থাকবে। এই দ্রবণ কথাটা নিয়ে চিন্তা করতে গেলে তোমার কয়েক ধরনের প্রশ্ন হয়ে যেতে পারে। ভাইয়া দ্রবণটা হওয়ার জন্য কি? বেসিক যে প্রথম কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে সবসময় কি তরলের মধ্যে আমাদের কঠিনটা দ্রবীভূত থাকতে হবে? মানে ধরেন ওই যে তরল বলতে কি বোঝাচ্ছে, যেমন আপনি পানিতে বললেন যে পানিতে আপনি চিনি দিলেন, দ্যাটস সেটা দ্রবণ হইল। এমন কি সম্ভব যে কঠিনের মধ্যে কঠিন দ্রবণ আকারে আছে? সম্ভব। ওটাকে কম্পোজিট বলে, সম্ভব, ওটাতে যাচ্ছি পরে। যেমন ধরো তুমি যদি চিন্তা করা হচ্ছে যে কাঁসা, ঠিক আছে, তারপরে পিতল, এই জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু কপার আর টিন, কপার আর জিঙ্ক, এদের হচ্ছে যে মিক্সচার, হ্যাঁ, ওদেরকে আমরা পরবর্তীতে কম্পোজিট বলি। তো যাক, সেগুলো তো আমরা পরে যাচ্ছি বা বুঝাইতেছি। তুমি কিন্তু দেখবা, আমি একটু পরে যেয়ে দেখাবো তোমাকে যে তরলের মধ্যে গ্যাস, সেটা দিয়ে মিলেও দ্রবণ তৈরি হওয়া সম্ভব, সম্ভব। বুঝছো? সো চলো আস্তে 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 ধীরে 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 একটু যাওয়ার চেষ্টা করি। তো প্রথম যে জিনিসটা বলতেছে, চলো দেখি আমরা বুঝি কিনা। একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি।
তাহলে আমরা মিশ্রণ বলতেছি কি, যেখানে একাধিক জিনিসপাতির মিক্সচার ঘটবে, মানে যেখানে একাধিক জিনিসপাতি যুক্ত আছে। ধরে নাও এটা কি কোনো মিশ্রণ বলবো না, গঠন উপাদানটাকে মিশ্রণ হইতে পারে। গঠন উপাদানটা হইতে পারে হচ্ছে যে কয়েকটা জিনিস মিক্সড করে আমি এরকম একটা পলিমার বানাইছি, হইতে পারে, নট শিওর। বাট ইন কেস যদি আমি চিন্তা করি যে ধরে নাও এখানে হচ্ছে যে একটা বালতি নিলাম, একটা বালতি পানির ভিতরে আমার আশেপাশে যা কিছু আছে, মনে করেন একটা রিমোট আছে, একটা ডিজে বক্স আছে, একটা ক্যালকুলেটর আছে, একটা পর্দা আছে, একটা হচ্ছে যে বই আছে, একটা কলম আছে, আমার কাছে একটা মাইক্রোফোন আছে, সবগুলো বালতির ভিতরে পানি দিয়ে মিক্স করে ফেললাম। ওটাকে কি বলবো আমরা? মিশ্রণ বলবো, কখনোই দ্রবণ বলবো না। কারণ এগুলা কিছুই পানির সাথে মিক্সও হবে না, এবং এগুলা হচ্ছে যে মানে আমি যদি দেখতে চাই যে সকল স্তরে কি সমান পরিমাণে আছে কিনা, মানে সমসত্ব হচ্ছে কিনা, হবে না নিশ্চয়ই। সকল স্তরে সমানভাবে থাকবে না এরা, আর সবাই পানির নিচে একেবারে যে তলিয়ে থাকবে, তাই না? ওকে, একাধিক জিনিস যুক্ত আছে, দ্যাটস ওয়াই সেটাকে আমরা মিশ্রণ বলতেছি। যে সমস্ত মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বেষ্টিত থাকে, যেটা বললাম বেষ্টিত থাকে বা বণ্টিত থাকে, একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না। যেখানে এই কাজটা ঘটবে, বণ্টিত থাকবে, সেখানে কিন্তু একটা উপাদান থেকে আরেকটাকে আলাদা করতে তুমি পারবা না। এই যে দেখো, মানে আলাদা করতে পারবা না, পারবা বাট সহজে পারবা না। যেমন দেখো, আমি যদি চিনির শরবত থেকে তোমাকে বলি চিনি আর পানি আলাদা করে দে আমার ভাই, তুই কি এত সহজে পারবি? উত্তরটা হচ্ছে না। বাট যদি আমি তোকে বলি ভাই যে ভাই মুড়ি মাখা আছে, এখান থেকে তুই পেঁয়াজের টুকরা আলাদা কর, মুড়ি আলাদা কর, সম্ভব, কিন্তু টাইম লাগবে, একটু কষ্ট হবে, বাট অন্তত চিনির শরবত থেকে ওটা অনেক সহজ না? অবশ্যই সহজ। তুমি কি জানো এটাকেও সম্ভব? কিভাবে সম্ভব আমি যাচ্ছি একটু পরে। পাতন, হ্যাঁ, বাষ্পীভবন, এগুলা কিছু উপায় আছে, এটাও সম্ভব। বাট দ্য থিং ইজ, তুমি ম্যানুয়ালি খুব দ্রুত চাইলে কোনো কিছুর মানে নিজের সাহায্যেই শুধুমাত্র, অন্য কোনো কিছু হেল্প ছাড়া এই মুড়ি মাখা থেকে সহজে আলাদা করতে পারবা, যেখানে সুষমভাবে বেষ্টিত আসলে নাই। যেমন হচ্ছে যেটার কথা বললাম, ওই যে পানির বালতি থেকে তুমি ডিজে বক্স, রিমোট, ক্যালকুলেটর, ফোন, এগুলা বের করে নিয়ে আসতে পারবা না সহজে বের করে নিয়ে আসতে পারবা। মানে ওইটা আমার কোনো সুষমভাবে বেষ্টিত থাকা না, মানে ওইটা আমার কোনো মিশ্রণ হবে বাট দ্রবণ হবে না এমন। যেখানে সুষমভাবে বেষ্টিত থাকে, যে বলে দিচ্ছে এবং আলাদা করা যায় না, বা দ্রবণ সমসত্ব মিশ্রণ বলা হয়, বা সেটাকেই বলা হয় দ্রবণ। তার মানে দ্রবণ এবং সমসত্ব মিশ্রণ সেম জিনিস। এই যে আমরা বললাম সমসত্ব মিশ্রণ যেটা, সেটাই হচ্ছে দ্রবণ। ওকে, যে সকল মিশ্রণের উপাদান সমূহ সুষমভাবে বণ্টিত থাকে না, সেটা আমাদের কি হবে? অসমসত্ব মিশ্রণ হবে। এবং একটি উপাদান থেকে অন্যটি সহজে আলাদা করা যায়, তাদেরকে আমরা অসমসত্ব মিশ্রণ বলি। সহজ জিনিস, বুঝছি না আমরা? এই যে ধরো এখানে আমি একটা গ্লাস পানি নিলাম, এই পানির মধ্যে এখন লবণ দিলাম। ধরে নাও এই যে পানি প্লাস লবণ, তোমার কাছে এক গ্লাস পানিতে তুমি একটু লবণ দিয়ে দাও ধরো, তাহলে কি দেখবা তুমি? এটা লবণ দিয়ে যদি একটা নাড়া দাও, টুস করে এটা গলে যাবে, মানে লিটারালি এটা মিলে যাবে, এমন হবে না? এবং তারপরে যদি আমি তোমাকে বলি এখান থেকে এবার লবণ আর পানিটা আলাদা করো, তো সম্ভব তোমার দ্বারা ম্যানুয়ালি এত সহজে? উত্তরটা হচ্ছে না। তুমি কি আলাদা করতে পারবা গুনে গুনে? নিশ্চয়ই না। যেহেতু পারবা না, দ্যাটস ওয়াই এটা তাহলে কি হয়ে যাচ্ছে? সুষমভাবে বেষ্টিত আছে নিশ্চয়ই, হ্যাঁ, বেষ্টিত থাকে সুষমভাবে, এবং এটা হয়ে যায় হচ্ছে আমাদের কি বলো? দ্রবণ। কি হয়? দ্রবণ হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে আমাদের দ্রবণ। হোপ সো ক্লিয়ার? ওকে, এরপরে চলো কি বলে দ্রবণ। আমি বলেই দিলাম তোমাকে যে যখন আমরা দ্রবণ বানাচ্ছি তখন আমার দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে ভাইয়া দ্রব, আর একটা হচ্ছে ভাইয়া দ্রাবক। সো আমি তোমাকে দ্রব আর দ্রাবকের দুইটা ছোট্ট ডেফিনেশনও বলছি। দ্রাবক হচ্ছে যে দ্রবীভূত করে, এগুলার কনসেপ্ট কিন্তু আরও ব্রড, আরও বিস্তারিত। হ্যাঁ, তুমি যখন 11-12 দ্রাবক পড়বা তখন তাদের নিয়ে ম্যাথটা তো অনেক কিছু জিনিসপাতি আছে করতে হবে, যে এখানে হালকা পাতলা ম্যাথের কনসেপ্ট আছে, আমি সেখানে যাচ্ছি বা বলতেছি, ওটাতে একটু পরে যাচ্ছি, একটা মিনিট থামো একটু। আর দ্রব হচ্ছে যে দ্রবীভূত হয়, তাহলে আমরা বললাম যে দ্রবীভূত করে সে হচ্ছে আমাদের কি? দ্রব। যে দ্রবীভূত করে সে হচ্ছে আমাদের দ্রাবক, আর যে দ্রবীভূত হয় সে হচ্ছে আমাদের দ্রব্য বলল না কিন্তু, আবার অনেক মানে বেশি পণ্ডিত মানুষজন এটাকে আবার দ্রব্য বলে। দ্রব্য মূল্য এটা আলাদা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে দ্রব। একটা হচ্ছে আমাদের সলভেন্ট, একটা হচ্ছে সলিউট, দুইটা মিলে হচ্ছে আমাদের সলিউশন। ওকে, কি বলতেছি আমরা? একটা হচ্ছে আমাদের সলভেন্ট প্লাস সলিউট দিয়ে কি তৈরি হচ্ছে? আমাদের সলিউশন মানে হচ্ছে ভাই আমাদের দ্রবণ।
হ্যাঁ, আর সলভেন্ট মানে হচ্ছে আমাদের দ্রাবক, এটার মানে হচ্ছে আমাদের দ্রাবক, আর এটার মানে হচ্ছে আমাদের দ্রব, আর এটা হচ্ছে আমাদের দ্রবণ। বুঝছো কিনা জিনিসটা? ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে কে কোনটা আসলে, দ্রবকে দ্রাবককে কে কোনটা, এটা তো একটু জানা দরকার। ওই যে ওই চিনির শরবতের ক্ষেত্রে বলে দিলাম দ্রাবক হচ্ছে আমাদের পানি আর দ্রব হচ্ছে আমাদের কি বলে যে দ্রব হচ্ছে আমাদের চিনি। কিন্তু এটা তুমি কিভাবে বললা? তুমি যদি আমাকে কোশ্চেন করো যে ভাই এটা আপনি কিভাবে বললেন, কিভাবে এটা বুঝে গেলেন আসলে, এই একটা কনসেপ্টে বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, অন্য একটা কনসেপ্টে তো ডিফারেন্টও হইতে পারে। যেমন ধরেন আমি যে হ্যান্ড রাব করি, এখানে আছে হেক্সিজলটা, এখানে নাই বোধহয়, টেবিলে আছে, যাই হোক। তো আমি যে হ্যান্ড রাব করি হেক্সিজল যেটা, সেটা আসলে রেকটিফাইড স্পিরিট থাকে। হ্যাঁ, এটা অনেক বেশি জিনিস বলতেছি, যে রেকটিফাইড স্পিরিট, বুঝছো? তো আমি ওখানে বলে দিচ্ছি যে কিভাবে তুমি বের করবা, খুব সহজেই বের করা যায়। তো জিনিসটা হচ্ছে এরকম, হ্যাঁ, এখানে এই কথাগুলো লেখা আছে, তা আমরা চলো আর একটু বলে দিই। রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, এটা কই থেকে পেলা তুমি ভাইয়া? স্পিরিট, এটা হচ্ছে ওই যে আমি তোমাকে বলেই দিলাম যে ভাইয়া আমি যে হেক্সিজল যেটা হ্যান্ড রাব করি, আসলে হেক্সিজল অ্যাটলিস্ট করোনার সময় তো আমরা সবাই এটা দিয়ে করতাম, তাই না? এই রেকটিফাইড স্পিরিটের গঠনটা আসলে কেমন? এই রেকটিফাইড স্পিরিটের গঠনটা হচ্ছে পানি থাকে ভাইয়া, প্লাস থাকে হচ্ছে ইথানল, ইথানল নামক একটা অ্যালকোহলও থাকে। হ্যাঁ, তো ইথানল থাকে হচ্ছে 95.6%, আর পানি থাকে হচ্ছে ভাইয়া 4.4%। বুঝছো? এই হচ্ছে এটার হিসাব। তাহলে এটা আসলে ইথানলের মধ্যে পানির একটা সলিউশন বা দ্রবণ। এর মধ্যে এটাকে কেন সলিউশন বা দ্রবণ বলতেছি, কারণ তুমি সর্বস্তরে যদি যাও, সর্বস্তরে সমানভাবে বিস্তৃত থাকে এটা, এই পানিটুকু। তাহলে এখানে আসলে দ্রবকে বলো তো, এখানে দ্রব কিন্তু ভাইয়া এই, আর এটা হচ্ছে আমাদের দ্রাবক। এটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে, বাট পানিকে আসলে কোনো সময় দ্রব বলাই হয় না, ওকে সার্বজনীন দ্রাবক বলা হয়, ইউনিভার্সাল, যেটা আমাদের সলভেন্ট যাকে বলে, হ্যাঁ, সার্বজনীন দ্রাবক বলা হয়। এটাও পাবা তুমি আসলে জিনিসটা, বাট থিওরিটিক্যালি এটা হওয়া উচিত। তাহলে এখানে কনসেপ্টটা কি হচ্ছে আসলে, যার পরিমাণ বেসিক্যালি বেশি হয় একটা দ্রবণের মধ্যে, যার পরিমাণ বেশি সেই হয় হচ্ছে আমাদের আসলে দ্রাবক, যার পরিমাণ কম সেই হয় হচ্ছে দ্রব। মানে তুমি সিম্পলি চিন্তা করতে পারো একটা ফ্যামিলির ভিতরে মানে অভিভাবক আছে আর সন্তান আছে। তো অভিভাবক আর সন্তান মিলে তৈরি হচ্ছে ভাইয়া ফ্যামিলি। আমি বাবা মাতে যাচ্ছি না, হ্যাঁ, সিম্পলি চিন্তা করো ফ্যামিলি, ফ্যামিলি ফ্যামিলি ইজ ইকুয়ালস টু অভিভাবক, এটা বাবা মা ভাই যে কেউ হইতে পারে, প্লাস হচ্ছে সন্তান, অভিভাবক প্লাস হচ্ছে সন্তান। সো এই অভিভাবকটাকে, ও বড়, ও বেশি, ওনার উপরেই সব দায়িত্ব থাকে, ফাইন্যান্সিয়াল ডিসিশন এনিথিং সব কিছু। দ্যাটস ওয়াই উনি হচ্ছেন আমাদের যিনি অভিভাবক, এই অভিভাবক হলো আমাদের দ্রাবক, আর এই সন্তান হচ্ছে আমাদের দ্রব। এই পাবলিক এনাকে আগলে ধরে রাখে, বুঝা গেছে কথাটা? এই পাবলিক এনাকে আগলে ধরে রাখে, এই পাবলিক এটাকে আগলে ধরে রাখে, দিয়ে টোটালে মিলা হয় হচ্ছে আমাদের ফ্যামিলি বা যেটা ফ্যামিলি সেটাই কি আসলে বলো তো? দ্রবণ। যেটা ফ্যামিলি সেটাই কি আসলে? দ্রবণ। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? বুঝা গেছে? খুব সব বুঝছো। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আলাপ আলোচনা এখান থেকে। এখন তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারি যে দ্রবণে, এই কথাগুলো লিখে ফেলি আমরা, লেখা আছে কিন্তু, এই যে তুমিও নোট করবা, হ্যাঁ, তাহলে তোমার জন্য এগুলো মনে রাখা খুবই সহজ হবে। দ্রবণে যার পরিমাণ বেশি সেই দ্রাবক, যার পরিমাণ কম সে দ্রব। যদি পরিমাণ এক্স্যাক্ট সমান হয় তাহলে যে কোনোটাকে ধরা যায়, বুঝছো? অনেকে আবার কোয়েশ্চেন করতে পারে, বিটকেল মাগুলা কিছু স্টুডেন্ট আছে না দুষ্টু যারা, অনেকে জিজ্ঞাসা করতে পারে। আর যদি সমান সমান হয়, ধরো 50% এটা 50% এটা সমান সমান হয়, তবে যদি সমান সমান হয়, হ্যাঁ, তবে যে কোনো একটা ধরলেই হয়। যে কোনো একটা ধরলেই এনাফ। যদি সমান সমান হয়, ঠিক আছে, তাহলে যে কোনো একটা ধরলেই হয়, আর কিছু লাগবে না। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে?
কোনো ভেজাল থাকার কথা না। এখন পানিকে আমরা বলতেছি দুষ্টু পানি, পানিকে বলতেছি হচ্ছে পানি, পানি ওয়াটার, এটা হচ্ছে আমাদের ভাই সার্বজনীন দ্রাবক, সার্বজনীন পানি হচ্ছে আমাদের সার্বজনীন দ্রাবক, এটা মাথায় রাখবা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। পানি, পানি হচ্ছে কি আমাদের সার্বজনীন দ্রাবক, ওয়াটার। হ্যাঁ, এই সার্বজনীন দ্রাবক মানে কি? সার্বজনীন দ্রাবক মানে হচ্ছে ও কাইন্ড অফ সব কিছুই দ্রবীভূত করতে পারে, সব কিছু দ্রবীভূত করতে পারে। পোলার দ্রাবক, অপোলার দ্রাবক, এই যে এই পোলার দ্রব, অপোলার দ্রব, এই সকল কথাবার্তা তুমি এখনো শুনো নাই, শুনবা, আরও বেশি বড় হলে শুনবা। এখন এতটুকু মনে রেখো, পানি হচ্ছে আমাদের সার্বজনীন দ্রাবক, এটা পাবাও একটু পরে। তো এই কথাই বলা হচ্ছিল মেইনলি এখানে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে আমরা কি বলি? দ্রাবক বা সলভেন্ট। আর যে কম পরিমাণে থাকে তাকে বলি আমরা সলিউড বা দ্রব, বা যে দ্রবীভূত হয় আর কি। ওকে, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, দ্রব্য। চিনির শরবতে দ্রাবক হলো পানি আর দ্রব হলো চিনি, বুঝছি। এছাড়াও পানি ছাড়াও আরও অনেক রকমের রাসায়নিক বস্তু যেমন অ্যাসিটোন, স্পিরিট, ইথার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। আবার তুমি যদি বলতে পারো হচ্ছে বেনজিন, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাই টলুইন, এগুলাও কিন্তু ব্যবহৃত হয়। আমি তোমাকে আরও কয়েকটা বলে দিলাম, টলুইন, ঠিক আছে। ইথানল দিছে, ইথানল দেয় নাই, তার মানে ইথানল, ওকে। তারপরে আরও বিভিন্ন তেল, এই যে তুমি তুমি একটা জিনিস জানো কি, এই যে অ্যাসিটন, তোমাকে একটা সিম্পল টেকনিক বা ট্যাকটিক্স বুঝাই দিই। বাসায় বড় বোন বা এরকম মানে যারা হচ্ছে যে, যারা বলতে এরকম কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে নেল পলিশ ইউজ করে, এমন থাকার কথা। তুমি একটু ভালো করে লক্ষ্য করবা, যারা নেল পলিশ ইউজ করে এবং এটাকে রিমুভও করার মানে রিমুভ করারও প্রয়োজন পড়ে, ওনারা নেল পলিশ রিমুভার নামেও একটা জিনিস ইউজ করে। যা যা বলতেছি একটু ভালো করে শুনো। নেল পলিশটা কি বলো তো? তুমি নেল পলিশ দিয়ে দিলা, নখটা ঠেকে গেল, এমন। এটা কিন্তু নখের ভেতরে প্রবেশ করে না, বুঝছো তো? হ্যাঁ, তো নখটা ঠেকে গেল। মেহেদি যদি দাও তাহলে মেহেদি কিন্তু নখের ভিতরে প্রবেশ করে, বুঝছো? দুইটা জিনিস ডিফারেন্ট, একই না। নেল পলিশ দিয়েও কালার হয়, মেহেদি দিয়েও কালার হয়। মেহেদির কালার আর নেল পলিশের কালার কি সব কখনো সেম হবে? কালারের কথা বলতেছি না যে ভাইয়া নেল পলিশ তো আমি ব্লুও ব্যবহার করতে পারি, হোয়াইটও ব্যবহার করতে পারি, কিন্তু মেহেদি তো শুধু লালই হয়, ওই কালারের কথা বলতেছি না। তাদের ওয়ে অফ অ্যাপ্রোচ অথবা তাদের হচ্ছে যে প্রেজেন্স কি সেম? কখনোই না। একটু বাসায় বইলো যিনি ইউজ করেন এরকম কাউকে না হলে, বা তুমিও তো আশা করি মেহেদি দিছো। সো মেহেদি ইজ এ ডিফারেন্ট থিং, নেল পলিশ ইজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, আমি যেটা বলছিলাম শোনো, ধরো নেল পলিশ যারা ইউজ করে তারা নেল পলিশ রিমুভারও ইউজ করে। তুমি চেষ্টা করো তো যে তোমার নখে করতে হবে না, যিনি করেন ওনাকেই বলবা যে পানি দিয়ে এই নেল পলিশটা কেন ওঠে না। পানি তো ইউজ করে না, পানি দিয়ে উঠতে 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 হিউজ পরিমাণে টাইম লাগবে। পানি দিয়ে বলতে ওই যে উনি যদি থালা বাসন ধন বা এই সকল কার্যক্রমের সাথে যুক্ত থাকে বা থাকেন, তাহলে দেখা যায় যে অনেক দিন সময় যেতে যেতে নখ বড় হতে, আমাদের নখও তো বড় হয়, নখ বড় হতে হতে ধীরে 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 ক্ষয়ে ক্ষয়ে উঠে। বাট যদি নেল পলিশ রিমুভার ইউজ করে তো ইনস্ট্যান্ট উইথিন 1 to 2 মিনিট অর 5 মিনিটস নেল পলিশ রিমুভ হয়ে যায়। কেন? কারণ নেল পলিশ হচ্ছে ভাই একটা মানে ধরো লিটারেলি পিগমেন্ট টাইপের যৌগ, যেটা আসলে অজৈব, জৈব একটা যৌগ। এবং এই অ্যাসিটন থাকে হচ্ছে ভাই নেল পলিশ রিমুভারের ভিতরে। কি থাকে? অ্যাসিটন। এই অ্যাসিটন দিলে ওই অ্যাসিটনের ভিতরে ওটা দ্রবীভূত হয়ে যায়, ওটার মধ্যে কিন্তু পানি দ্রবীভূত হয় না। সবাই সবার ভিতরে যে দ্রবীভূত হবে এমনও না। ধরো তুমি তেল আর পানি মিক্স করে চিন্তা করতেছো যে মিশতেছে না কেন, মিশবে না। এখানে একটা রুলস আছে, এই রুলসটা হচ্ছে লাইক ডিজলভস লাইকস, যার যাকে পছন্দ সে তার কাছেই যায় আসলে। তো তুমি এখন চিন্তা করতে পারো কার কাকে পছন্দ, এটা আমি কেমনে খুঁজবো ভাই? আশ্চর্য। এটা আরও বড় হওয়া লাগবে। আপাতত জেনে রাখো, এই যে এখানে যে রুলসের কথা বলতেছি, এই রুলসটার কথা বলতেছি হচ্ছে লাইক ডিজলভস লাইকস। আপাতত যে রুলসটার কথা বলি সেটা শুনে রাখো, লাইক ডিজলভস লাইকস, লাইক ডিজলভস লাইকস। লাইক ডিজলভস লাইকসের যে হিসাবটা সেটা হচ্ছে যে পানি, এটা একটা ভাইয়া পোলার যৌগ। এখন তুমি চিন্তা করতে পারো পোলার যৌগ আবার কী রে ভাই, একটা কিছু ব্যাখ্যা করতে যা, মানে একটা টার্ম ব্যাখ্যা করতে যা আপনি আরও 10টা নতুন টার্মের কথা বলে দেন। কিছু করার নাই আসলে, রসায়নের হিসাবটা অ্যাটলিস্ট তোমার এখানে বলতে গেলে একটু চিন্তা করতেই হবে। আমরা একটু আগাবো, বেশি না। দেখো আমি বলে দিই, পানি পোলার যৌগ মানে হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ জায়গা সৃষ্টি হয়, পজিটিভ নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তো এর সাথে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হবে, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে। আবার যেটা হচ্ছে অপোলার যৌগ, পানি ছাড়া
আমি তোমাকে বলে দিই এখানে অপোলার অপোলার দ্রাবক, পানি হচ্ছে একটা পোলার দ্রাবক, অপোলার দ্রাবকের সাথে সমযোজী যৌগ দ্রবীভূত হবে, সমযোজী। এটাই হচ্ছে লাইক ডিজলভ লাইকের মেইন রুল, থাম্ব রুল যাকে বলে। এখন আমি তোমাকে বুঝাই, এই যে দেখো পোলার দ্রাবক আসলে পানি ছাড়া, এই যে ইথানল, ইথানলকে একটু পোলার দ্রাবক তুমি বলতে পারো, এছাড়া আর অন্য কেউ কোনোটাই পোলার দ্রাবক না। তার মানে তোমাকে আসলে খুব যে বেশি মুখস্থ করতে হবে এমনও না। এই বাদ বাকি যে এরা সবাই কিন্তু অপোলার দ্রাবক, এই অপোলার দ্রাবকের ভিতরে সমযোজী যৌগ যাবে। যেমন হচ্ছে ওই যে নেল পলিশ, নেল পলিশ ওই তোমার নখ থেকে উঠে ওই যেটা তুমি অ্যাসিডন দিলা বা নেল পলিশ রিমুভার দিলা সেটার ভিতরে দ্রবীভূত হয়ে যায়। তুমি দেখবা অনেক সময় তারপিন তেলের সাথে রং মিশ্রিত করে রং করা হয়, ওটা তো পানি দিয়েও মিশ্রণ করতে পারতো, কেন করে না? পানিতে মিক্সড হবে না, পানিতে ওটা দ্রবীভূত হবে না ভাই, বোঝ খেলাটা এইখানে। এই যে প্র্যাকটিক্যাল লাইফের ব্যবহারটা তুই দেখতেছিস, এটার পেছনে যদি তুই কারণটা জানিস, বলতেছি না তুই জীবনে মেলা বড় কিছু করে ফেলতে পারবি, বা এটা যে তোকে যে যিনি কাজ করতেছে ও পাবলিকটা জীবনে কোথাও জানাও না যে কেন মিশ্রিত হচ্ছে কেন মিশ্রিত হচ্ছে না, বিয়ন্ড দ্য রিজন সে জানেই না, তুমি তো জানো, ডাজেন্ট মিন তোমাকে যে শেখাতে হবে ওনাকে, তুমি তো জানো। দিস ইজ দ্য এক্সেলেন্স অফ সায়েন্স, সায়েন্সের মজাটাই হচ্ছে এখানে। তুমি তারপিন তেল না দিয়ে ওখানে কেরোসিন তেল দাও, ওটাও দ্রবীভূত হবে, কম হবে বেশি হবে বাট হবে, বাট পানি দাও দ্রবীভূত হবে না। কেন? কারণ পেছনের কারণটা তুমি জানো, পোলার দ্রাবকে সমযোজী যৌগ দ্রবীভূত হবে না, পোলার দ্রাবকে সবসময় আয়নিক যৌগ দ্রবীভূত হবে। কিন্তু রং যেটা একটা সমযোজী যৌগ, সেখানে অবশ্যই আমার অপোলার দ্রাবক লাগবে, বুঝতেছ? ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম। এরপরের অংশটার মধ্যে যাই আমরা তাহলে। এই যে এখানে হিসাবটা দেওয়া আছে, ধরো তুমি চিন্তা করে নাও যে এই হচ্ছে তোমার দ্রাবক, দ্রাবক হলো তোমার পানি, একেবারে বিশুদ্ধ পানি তুমি নিলা, হ্যাঁ। এখন এখানে আছে চিনি, ধরো এখানে 1 গ্লাস পানি আছে, তুমি একটা কনসেপ্ট চিন্তা করতে পারো, চিনি কি ইচ্ছা মতন চাইলে ঢালতেই থাকবা, তুমি ঢালতেই থাকবা আর এখানে দ্রবীভূত হইতেই থাকবে, তাই নাকি? এমন কি হয় কখনো? নিশ্চয়ই না, একটা লিমিট আছে না? ওই লিমিটটা কিসের উপর নির্ভর করে? ধর তুই এখানে 4 চামচ চিনি দিলি, দ্রবীভূত হয়েছে, 5 চামচ দিলি, দেখলি যে অর্ধেক, 5 চামচ দিলে কিছুটা তলানিতে থেকে যাচ্ছে, তাহলে এই যে লিমিটটা নির্ধারিত হচ্ছে, এটা একটা মানে সার্টেন পয়েন্ট বা সার্টেন লিমিট না? এবং এই লিমিটটা তখনই নির্ধারণ করা সম্ভব যদি তুমি কয়েকটা প্যারামিটারকে ফিক্স করো, যেমন হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রাকে তোমার ফিক্স করতে হবে, এবং দ্রাবকের পরিমাণ, দ্রাবকের পরিমাণ যেটুকু মিক্স হচ্ছে না, যেটুকু মিক্স হচ্ছে না ওটুকুকে তুমি হাজার নাড়ালেও মিক্স হবে না, কিন্তু তুমি যদি আর একটু পানি বাড়ায় দাও, যেমন ধরো হচ্ছে আধা গ্লাস পানি বাড়ায় দিলা, তাহলে মিক্স হয়ে যাবে না? সেটাও মিক্স হয়ে যাবে, তো হয়ে যাবে না? অবশ্যই হয়ে যাবে। তো এই যে এখানে বলতেছে যেটি বেশি পরিমাণে থাকে দ্রবীভূত করে তাকে দ্রাবক বলে, এগুলো আমরা বলছি। আমি তোমাকে একটা কনসেপ্ট এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করলাম। ধরো 1 গ্লাস পানি, এই 1 গ্লাস পানিকে ফিক্স করলাম, এবার তুমি মেপে মেপে দেওয়া শুরু করলো যে কতটুকু পরিমাণে আসলে লবণ দ্রবীভূত হতে পারে, কতটুকু পরিমাণে আসলে চিনি দ্রবীভূত হতে পারে। এই যে এই পরিমাণটা, এই পানির পরিমাণটা যদি 100 গ্রাম হয়, ভালো করে বুঝো, কত গ্রাম? 100 গ্রাম। পানির পরিমাণটা যদি 100 গ্রাম হয় ভরে, এবং নির্দিষ্ট তাপমাত্রা, ধরুন রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস, তো 25 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম পানির মধ্যে যতটুকু পরিমাণ কোনো একটা দ্রব্য দ্রবীভূত হতে পারে, তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে একটা কনসেপ্ট পাইলি না? কি বললাম কনসেপ্টটাকে? দ্রাব্যতা, সলিবিলিটি। কি বললাম আমরা? দ্রাব্যতা, সলিবিলিটি, এইটা নিয়েই ম্যাথ আছে। সলিবিলিটি বা দ্রাব্যতা, ঠিক আছে? এখানেই এটা নিয়েই হচ্ছে যে মেইনলি ম্যাথটা আছে। আমরা এটার ম্যাথটা পাবো হচ্ছে এখানে কোথায়? এই যে 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 ঠিক আছে। আচ্ছা, তো আমি ওখানে এক্ষুনি যাচ্ছি, এই অংশটাকে আগে কমপ্লিট করে ফেলি। এখন ধরো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, সেটা হইলো জাস্ট সাপোজ যে এইখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে তুমি পানি নিলা, এই পাত্রের মধ্যে তুমি পানি নিলা, ভালো করে বুঝবা কিন্তু যা যা বুঝাচ্ছি, ওকে? ধরো এই পাত্রের মধ্যে পানি নিলা, তুমি পানি নিছ তুমি এতটুকু, ওকে, ভেরি গুড। এখন সেম টু সেম আরেকটা পাত্র লাগবে আমার, তো আমি সেম টু সেম আরেকটা পাত্র নেওয়ার জন্য এখানে হচ্ছে যে পাত্রটা নিলাম, আর এই দুইটাকে একটু আমরা একটু এদিকে নিই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 1, বেসিক হিসাব। তারপরে এটাকে একটু ধরে বুঝতে হবে, মানে একটু আমরা ডিটেলসে বুঝবো না, এত কষ্ট করে পড়তেছি। ওকে, আবার এখানে আমরা নিয়ে আসি ভাই একটা কনসেপ্ট 2,
কনসেপ্ট কত 2। এই কনসেপ্ট 2টা হচ্ছে ভাই এরকম যে সেম টু সেমই তুমি কাজটা করবা, হ্যাঁ, বাট এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা একটু বড় করে ফেলবো। এখানে রাখি, হ্যাঁ, বড় করে ধরো এখানে রাখতেছি, ধরে নাও এরকম। ওকে, সো আমরা যে জিনিসটা বলতেছি এখানে, সো আমরা যে জিনিসটা বলতেছি এখানে ভালো করে দেখো, হ্যাঁ, আমি যতটুকু তোমাকে বোঝাতে চাচ্ছি এখান থেকে দেখো। এখানে আমরা পানির পরিমাণ, এটা হচ্ছে আমাদের পানি, এটা কি আমাদের পানি, পানি কথাটা কি দেখা যাচ্ছে এখান থেকে ভালো করে, নাকি কালো দিব বলো তো? কালো দেই, কালো দিলে বেটার লাগবে বোধহয়। ধরে নাও এটা হচ্ছে আমাদের ভাইয়া পানি, পানি এখানে হচ্ছে আমাদের 100 গ্রাম আছে, হ্যাঁ, ওকে, এখানেও আমাদের পানি কত 100 গ্রাম আছে, ভালো করে বুঝো। এখানকার কনসেপ্ট 2তে যেটা পানি, এখানে তো আমাদের 100 গ্রাম আছে, 100 গ্রাম আছে, এখানে ধরে নাও যে 150 গ্রাম আছে, ওকে। পানির পরিমাণটা যখন সেম, ভালো করে বুঝো, ভালো করে কনসেপ্ট মাথায় দাও, পানির পরিমাণটা যখন সেম, তখন পানির পরিমাণটা যেহেতু সেম, ঠিক আছে, তখন আমাদের মানে আসলে একটা দ্রব্য মানে সিম্পলি চিন্তা করো, তুমি এটার কনসেপ্টটা চিন্তা করতেছো, তুমি হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট করতেছো এরকম যে প্রত্যেক দিন একটা সমস্যা হচ্ছে, শরবত বানাচ্ছো তুমি, মিষ্টি বেশি হয়ে যাচ্ছে কোনোদিন মিষ্টি কম হয়ে যাচ্ছে, অনেক একটা প্যারার মধ্যে আছো। তো তুমি এখন চিন্তা করলা যে এটাকে তুমি কিভাবে কমাবা বাড়াবা। এটা কিন্তু খুবই বেসিক স্কিল, বাট ওই বেসিক স্কিলটাকে আমরা ম্যাথমেটিক্সে রূপান্তর করবো, দ্যাটস আমি তোমাকে এতটুকু দেখাচ্ছি। হ্যাঁ, খুবই বেসিক স্কিল, যেমন কি মিষ্টি কম হয়ে গেছে, ঢাল আর একটু চিনি, মিষ্টি বেশি হয়ে গেছে, ঢাল আরেক জগ পানি। এই না কনসেপ্টটা, ওই কনসেপ্টটাকে আসো আমরা ম্যাথের মাধ্যমে দেখি বা বুঝি, শেখার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে এরকম, ধরো যখন তোমার পানির পরিমাণটা সেম, দুই জগেই সেম পরিমাণে পানি আছে 100 গ্রাম করে, এরপরে তুমি যদি এইখানে 5 গ্রাম চিনি দাও, তাহলে যে পরিমাণে মিষ্টি হবে, এখানে যদি তুমি 10 গ্রাম চিনি দাও, 10 গ্রাম চিনি দাও, তাহলে মিষ্টি কোথায় বেশি হবে বলো তো? অবশ্যই এখানে না, অবশ্যই এখানে না, কথা কি বুঝছো আমার? অবশ্যই ওখানে বেশি হবে, আচ্ছা, অবশ্যই ওখানে বেশি হবে, ঠিক কি না? অবশ্যই ওখানে বেশি হবে, হ্যাঁ, কারণ পানির পরিমাণটা যখন সেম, এটা পানির তো একটা আয়তন ছিল ধরো, তো তাহলে আমরা বলতে পারি আমাদের মিষ্টতা বা ঘনমাত্রা, সেটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে কিসের সমানুপাতিক আসলে? এটা আমরা দেখতেছি যে আমাদের যে ইটা আমরা দিচ্ছি, যে আমাদের ইয়ার পরিমাণটা আসলে দিচ্ছি, কার পরিমাণ, যে দ্রবের পরিমাণ যেটা দিচ্ছি সেটার সাথে সমানুপাতিক, যেখানে বেশি সেখানে মিষ্টতা বেশি, তার মানে সি যদি আমাদের মিষ্টতা প্রকাশ করি আমরা সি দিয়ে, তাহলে সিকে বলতে পারি সি সমানুপাতিক হচ্ছে আমাদের ডাব্লু হচ্ছে ভাই কি, কার পরিমাণ সেটার কথা বলতেছি। সিম্পলি চিন্তা করো, আমি এটা লিখে দিচ্ছি পরে আবার ডিটেলসে। আবার ধরো তুমি হচ্ছে যে চিনি এখানে চিন্তা করতেছো, হ্যাঁ, এখানে যদি চিন্তা করো, তাহলে এখানে দিলা হচ্ছে তুমি 5 গ্রাম, এখানে দিলা হচ্ছে তুমি 5 গ্রাম, যেহেতু এখানে ইর পরিমাণই আলাদা, দ্রাবকের পরিমাণই আলাদা, তাদের ভলিউমই আলাদা, তাদের আয়তনই আলাদা, তাহলে তুমি এখানে 5 গ্রাম করে দিলা, কাকে ফিক্স করে রাখলা? দ্রবের পরিমাণটাকে ফিক্স করে রাখলা। তাহলে দ্রবের পরিমাণটা যখন ফিক্স, তখন এখানে মিষ্টতা কোথায় বেশি হবে বলো তো? মিষ্টতা কোথায় বেশি হবে? মিষ্টতা বেশি হবে এখানে না, নাকি এখানে বেশি হবে? ভালো করে বুঝো, বড় জগের ভিতরে 5 গ্রাম দিছো, ওখানে মিষ্টতা বেশি হবে, নাকি 1 গ্লাস পানির ভিতরে 5 গ্রাম দিছো, সেখানে মিষ্টতা বেশি হবে? অবশ্যই যেখানে 1 গ্লাস পানি, অর্থাৎ পানির পরিমাণ যেখানে কম, পানির পরিমাণ কম মানে কি এই জায়গাটা না, এখানে মিষ্টতা বেশি হবে না? অবশ্যই এখানে মিষ্টতা বেশি হবে। তাই আমরা বলতেছি এই যে এই সি, চিনিটা কি ছিল? দ্রব না? দ্রবের আয়তনের সাথে কি সমানুপাতিক হচ্ছে, দ্রব যত বেশি দিবা তত মিষ্টি হবে, যত গুড় ঢালবা তত মিষ্টি হবে, সিম্পল হিসাব। আবার দ্রাবকের আয়তনের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে, মানে পানির পরিমাণ বা দ্রাবক যত বেশি দিবা তত মিষ্টতা কম হবে, বুঝছো? পানির পরিমাণ যত কম দিবা তত মিষ্টতা বেশি হবে, এটাই হচ্ছে তার গাঢ়ত্ব বা ঘনমাত্রা এখানে বলতে পারো তুমি। সো আমরা বলতে পারবো, এখানে একটা কথা শিখলাম আমরা, সেটা হচ্ছে ঘনমাত্রা, এটাকে কনসেন্ট্রেশনও বলা হয়, সেটা হচ্ছে দ্রব বাই দ্রাবকের আয়তন, দ্রবের ভর সিম্পলি বলতে পারো বাই হচ্ছে দ্রাবকের আয়তন।
এটা অনেক বেশি পড়া আসলে ভাইয়া, এটা এখনও তোমার হচ্ছে যে খুব বেশি পরিমাণে লাগবে এমন বলতেছি না, কিন্তু এটা সব সময় মাথায় রেখো, এটা অনেক কাজে দিবে। হ্যাঁ, তো এই জিনিসটাই বলা হচ্ছে, ধরো এই যে এখানে দেখো দ্রবণের ঘনমাত্রার কথা বললাম না মাত্রই, পাতলা একটা আর ঘন দ্রবণ একটা। পাতলা দ্রবণকে নর্মালি আমরা ল্যাব বা বিভিন্ন জায়গাতে ডাইলুটেড প্রকাশ করার জন্য DILL দিয়ে প্রকাশ করি। এটা কি আসলে ডাইলুটেড বোঝায়, আর যেটা ঘনমাত্রা সেটাকে আমরা কনসেন্ট্রেটেড বোঝানোর জন্য হ্যাঁ এই যে কনস এটা দিয়ে প্রকাশ করি, CONC এটা দিয়ে প্রকাশ করি। তার মানে এটা হচ্ছে অনেক ঘন। তুমি দেখবা কখনো ল্যাবে ভুল করে যদি ঢুকেও যাও স্কুলের ল্যাবে, তখন দেখবা কিছু অ্যাসিড বা ক্ষারের ভিতরে DILL লেখা আছে, মানে খুব ডাইলুটেড ওইটা, আর কোথাও হচ্ছে CONC লেখা আছে। যেটা CONC লেখা, কনসেন্ট্রেটেড লেখা, সেটা নর্মালি বাইরে দেখবা থাকবে না, কারণ এটা দিয়ে অনেক হ্যাম্পার হইতে পারে, ক্ষতি হইতে পারে। তুমি অসতর্কতা বা অসত যদি ধরে নাও তাহলে এটা ক্ষয় করে ফেলতে পারে তোমার। ওকে, সো ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। ঘনমাত্রার উপর নির্ভর করে কিসের উপরে? ঘনমাত্রা কোনটা ছিল? এই যে বললাম না, ঘনমাত্রা ছিল হচ্ছে যে এইটা ঘনমাত্রা। আচ্ছা, সমান আয়তন মানে কোথায়? এটা সমান আয়তন না, 100 গ্রাম করে পানি। সমান আয়তনের ক্ষেত্রে যেখানে দ্রবের পরিমাণ বেশি তার ঘনমাত্রা বেশি, এই কথাটাই বলা হচ্ছে কিনা দেখো তো। সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটি ঘন দ্রবণ। মিলতেছে? কথাগুলোর সাথে মিলতেছে। তুমি যখন এই থিওরিটিক্যাল জ্ঞানটাকে বইয়ের ভাষায় রূপান্তর করতে পারতেছো, তখন এই বইয়ের ভাষা থেকে যে কোশ্চেনগুলো আসবে তুমি উত্তর করতে পারবা না? ডাল ভাত লাগবে না? লাগবে। আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবের পরিমাণ কম সেটা পাতলা দ্রবণ। তাহলে যেটাতে তুলনামূলকভাবে, এই যে এখানে 5 গ্রাম দিছিলাম, এখানে 10 গ্রাম দিছিলাম, যেহেতু এখানে দ্রাবকের আয়তন সমান আয়তনের বলে দিছে, সমান আয়তনের ছিল 100 গ্রাম আর 100 গ্রাম করে পানি ছিল। হ্যাঁ, এখন কনসেপ্ট 2টা তোমার এখানে ডিরেক্টলি বলা নাই, এটার উদাহরণ দিয়ে দিছে। যেমন দেখো কি বলে, দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে ভিন্ন ভিন্ন পরিমাণ পানি দেওয়া হয়, তবে পানির পরিমাণ যেখানে না, মানে উদাহরণে আবার ওটা দেওয়া আছে, উদাহরণে পরেরটা দেওয়া আছে। দেখো কি বলতেছে, দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে 1 চামচ, মানে এই যে দ্রবের পরিমাণ সেম রাখলা, 5 গ্রাম দ্রব্য রাখলা। তারপরে বলতেছে যে পানি দেওয়ার ভিন্ন পরিমাণ পানি দেওয়া হয়, অর্থাৎ যেটিতে পানির পরিমাণ কম থাকবে সেটা ঘন দ্রবণ হবে বা সেটা বেশি মিষ্টি হবে, এটিকে আমরা ঘন দ্রবণ বলতে পারি। আর যেটিতে পানির পরিমাণ বেশি থাকবে সেটি আমাদের কম মিষ্টি হবে, অর্থাৎ সেটিকে আমরা পাতলা দ্রবণ বলতে পারি। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? বুঝা গেছে? এই ছিল এখানকার কেচ্ছা কাহিনী। এবার পরের জিনিসটাতে আমি তোমাকে বলছিলাম, এই যে একটা সলিবিলিটি নামে কনসেপ্ট যে বললাম, একটা দ্রাব্যতা নামে যে জিনিসটা বললাম, যে ভাই ঠিক আছে তো আমরা পাতলা দ্রবণ আর ঘন দ্রবণ বুঝলাম, কিন্তু এই যে আমরা যদি ধরে নে যে নিলাম ভাইয়া একটা সলিউশন, ধর একটা জগ নিলাম, এই জগের ভিতরে ভাইয়া আপনি বললেন সেহেতু আমরা এখানকার ভিতরে একটা ইওনি নিলাম। আপনি যেহেতু বলছেন কষ্ট করে যে হ্যাঁ দ্রবণ বানাইতেই হবে, চলো দ্রবণটা বানাই, তো দ্রবণ বানানোর জন্য আমরা এটার ভিতরে পানিও নিয়ে নিলাম। ধরে নাও পানির পরিমাণটা হচ্ছে এক্স্যাক্ট কতখানি বললাম আমি, 100 গ্রাম বললাম। ওই যে কিছু জিনিসকে ফিক্স করা হয়, এবং এটা 100 গ্রামই, 100 গ্রাম পানি। এবার কাহিনী হচ্ছে যে আমি ভাইয়া এটার ভিতরে লবণ দিলাম। হ্যাঁ, আমি লবণের পরিমাণটা তো এক্স্যাক্ট জানি, তো সবগুলা দ্রবত্ব পরিমাণ তুমি আলাদা আলাদা করে জানতে পারবা না আসলে এতগুলা। হ্যাঁ, তো ধরে নাও আমরা যেহেতু লবণের পরিমাণটা জানি, যে আমি লবণ দিলাম হচ্ছে ভাই 20 গ্রাম লবণ দিলাম। কেউ এক পাবলিক দিল হচ্ছে 36 গ্রাম লবণ। তুমি ধরে নাও তুমি লবণ দিলা হচ্ছে ভাই 36 গ্রাম, আমি 20 গ্রাম দিয়ে একটা সলিউশন বানাইলাম। আচ্ছা, এটাকে আমরা এরকমভাবে রাখি। হ্যাঁ, তাহলে তোমার জন্য খুবই সহজ হবে বুঝতে জিনিসটা। ধরো আমি এটা দিলাম, এমন হইলো, তারপরে একজন এটা দিল, তারপরে একজন এটা দিল। দেখো আমি তোমাকে বলি, সেদিন আমার তাপমাত্রা ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, রুম টেম্পারেচার ছিল এটা। হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এগুলা কেচ্ছা কাহিনী করতেছি। কি করতেছি আসলে, আমি দিলাম হচ্ছে আসলে এটা দিলা হচ্ছে ভাই তুমি 36 গ্রাম। আর তোমারই একটা প্রিয় বন্ধু, তোমার কোনো প্রিয় বন্ধু, ও দিছে হচ্ছে আবার কত জানো, 50 গ্রাম। 50 গ্রাম লবণ। কি হবে, সব জায়গাতে কি লবণগুলো দ্রবীভূত হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। উত্তরটা হইলো কি ঘটনা ঘটবে জানো, এই যে এইটার ভিতরে যেটা হবে সেটা হচ্ছে এই দ্রবণটার ভিতরে এমনে পড়ে থাকবে, এমনে লবণ নিচে জমা থাকবে। কতটুকু জমা থাকবে জানো? কতটুকু জমা থাকবে? এই জন্য তো 3টা দেখাইছি। কতটুকু জমা থাকবে আসলে? জমা থাকবে হচ্ছে ভাইয়া 14 গ্রাম লবণ
অদ্রবীভূত। তুমি বলতে পারো ভাইয়া কেমনে, হাউ? কারণ 25°C তাপমাত্রায় 100 গ্রাম পানি 36 গ্রাম লবণকেই কেবলমাত্র দ্রবীভূত করতে পারে। এই যে সোডিয়াম ক্লোরাইড আছে না, এই সোডিয়াম ক্লোরাইডের কত গ্রামকে দ্রবীভূত করতে পারে? 36 গ্রাম। এবং এটা একটা পরীক্ষা করে নির্ণয় করা ভ্যালু। এটা আমি বলতেছি তুমি বলতেছো বলে হবে এরকম না, এটা কিন্তু তুমিই দিছিলা। এটা হচ্ছে তুমি দিছিলা, এটা আমি করছিলাম, আর এটা তোমার ফ্রেন্ড গাধা। বুঝছো? তো যাই হোক, যেটা বললাম, তাহলে একটা জিনিস দেখো, আমি যে তোমাকে বললাম যে মানে একটা সার্টেন টেম্পারেচারে, তার মানে এটা একটা প্রথমত তাপমাত্রাকে আমার নির্দিষ্ট করতে হবে। তাপমাত্রা বাড়া কমা করলে কিন্তু এটা বাড়বে কমবে, ঠিক আছে? তাহলে তাপমাত্রাকে আমরা নির্দিষ্ট করলাম, ওকে। এরপরে তাপমাত্রা নির্দিষ্ট করার পরে দ্রাবকের পরিমাণকে নির্দিষ্ট করতে হবে। দ্রাবক মানে কি? যে দ্রবীভূত করা হচ্ছে, যার পরিমাণটা বেশি, যেমন হচ্ছে পানি আমার সার্বজনীন দ্রাবক। তাহলে দ্রাবকের পরিমাণটাকে নির্দিষ্ট করলাম, কত সেটা? 100 গ্রাম। 100 গ্রাম পানির ভিতরে যতটুকু পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, 100 গ্রাম পানির ভিতরে যতটুকু পরিমাণে দ্রব দ্রবীভূত থাকবে, দ্রব সর্বোচ্চ যতটুকু পরিমাণে দ্রবীভূত হতে থাকবে, সেটাকেই বলবো আমরা তার দ্রাব্যতা। তাহলে আমরা এটা যদি সংজ্ঞাটা লিখে ফেলি, দ্রাব্যতা কি লিখতে পারি বলো তো? দ্রাব্যতা লিখবো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় হান্ড্রেড গ্রাম পানিতে সর্বোচ্চ যতটুক দ্রবীভূত হবে সেটি ওই দ্রবের কি? ওই দ্রবের দ্রাব্যতা বা দ্রবণীয়তা। কথা ক্লিয়ার? সেটাই হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এবং যতটুক সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হতে পারবে, ততটুক পরিমাণে দ্রব যদি তুমি তাকে দাও, দ্রবীভূত করো, তাহলে ওই ধরনের লবণকে আমরা বলবো একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি বললাম? সম্পৃক্ত দ্রবণ। আর যতটুকু পরিমাণে সর্বোচ্চ দ্রবীভূত হতে পারবে কিন্তু তার থেকে কম আছে, তার মানে কি আরো দ্রব দ্রবীভূত করা যাবে, যেরকমটা আমি সলিউশন বানাইছিলাম মাত্র 20 গ্রাম দিয়ে। তো এই ধরনের দ্রবণকে আমি বলবো অসম্পৃক্ত দ্রবণ। মানে লেটস অ্যাজিউম তুমি যদি আসলে এখানে মাত্র 1 গ্রাম দ্রব দ্রবীভূত করো, 1 গ্রাম লবণ, তাও সেটা অসম্পৃক্ত। তুমি যদি 35.9 গ্রাম দ্রব দাও, তাও সেটা অসম্পৃক্ত। এক্স্যাক্ট 36 যদি হয় কাটায় কাটায়, তাহলে সেটা সম্পৃক্ত হবে। তাছাড়া তার থেকে একটু 0.001 গ্রাম কম হলেও সেটা কি হবে? অসম্পৃক্ত হবে। এই হচ্ছে হিসাব। কথা বুঝা গেছে? আর এখানে দেখো, এখানে তো এগুলা আমাদের কি আকারে থাকবে? অধক্ষেপ আকারে থেকে যাবে। এটাকেই বলা হয় হচ্ছে অধক্ষেপ। তাপমাত্রা বাড়ায়া কিছু কেচ্ছা কাহিনী করে এক ধরনের দ্রবণ নিয়ে আসতে পারা যায়, সেটাকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। কিন্তু এটা তোমাকে আমি এখানে পড়াবো না, এটা তোমরা পড়বো হচ্ছে এইচএসসি লেভেলে। ভাইরে ভাই, আরো 12 বছর পর, আরো 6 বছর পরে পড়বা ইনশাল্লাহ। এখন থাকুক এগুলা, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম আসলে যে সম্পৃক্ত দ্রবণ কখন বলবো। তখন সম্পৃক্ত দ্রবণ হচ্ছে যে অবশ্যই একটা দ্রাবকের মধ্যে কিছু প্যারামিটার নির্দিষ্ট করে দিলে, কিছু প্যারামিটার কি কি? তাপমাত্রা, এই যে দেখো যেটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি, তারা কে কে? একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা আর 100 গ্রাম পানিতে। তাহলে কিছু প্যারামিটার তাপমাত্রা এবং দ্রাবকের পরিমাণ যদি আমরা নির্দিষ্ট করে দিই, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবই সেখানে দ্রবীভূত হতে পারবে। যেমন আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম, 36 গ্রাম দ্রবীভূত হতে পারবে 100 গ্রাম পানির মধ্যে 25°C তাপমাত্রায়। দ্যাট ডাজন্ট মিন চিনিও আমার 36 গ্রামই হবে, চিনির পরিমাণটা কম বেশি হবে। ওকে, এক একটা দ্রব্য অনুযায়ী আলাদা আলাদা। আসলে সোডিয়াম ক্লোরাইডটা জানি, এটা খুবই একটা কমন ভ্যালু, এটা মনে রাখবা, 36 গ্রাম দ্রবীভূত হতে পারে। ক্লিয়ার? ওকে, তো আমরা পড়তেছিলাম যে 100 মানে দ্রবীভূত হতে পারবে সর্বোচ্চ পরিমাণ যতটুকু দ্রবীভূত হতে পারে 100 গ্রামের ভিতরে, সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। যতটুকু পরিমাণে সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে, তাহলে তুমি বলো 200 গ্রাম পানির ভিতরে কতটুকু দ্রবীভূত হবে? নিশ্চয়ই 72 গ্রাম, অবশ্যই। তো যতটুকু সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হতে পারবে সেটা যদি সেখানে থাকে, তাহলে ওই ধরনের দ্রবণকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। মানে সম্পৃক্ত দ্রবণে আর দ্রব দ্রবীভূত করা যাবে না। ওকে, আর এটা কি? অসম্পৃক্ত দ্রবণ। এটা কি? অসম্পৃক্ত দ্রবণ। এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে সেখানে আরও দ্রব দ্রবীভূত করা যাবে, টিল দ্য মার্ক 36।
ক্লিয়ার? এটা অনলি ফর সোডিয়াম ক্লোরাইড, অন্য দ্রব্য হলে আলাদা হইতো। তো এই কথাই এখানে বলা, দেখো তো নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণে দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণে দ্রব্য দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে যে দ্রবণটা পাই সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি, স্যাচুরেটেড সলিউশন যাকে বলে। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণের দ্রব্য, ধরো আমরা 100 গ্রামের কথা বললাম তখন 36 আসলো, যদি এটা 200 গ্রাম পানির কথা বলতাম তাহলে কত লাগতো আমার? 72 গ্রাম লাগতো। তো 72 গ্রাম না থেকে ওখানেও যদি 36 গ্রাম থাকতো তাহলে সেটাকে কি আমরা সম্পৃক্ত বলতাম না। দ্যাটস ওয়াই বলে দিচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য, নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত অবস্থায় থাকে ওখানে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব্য যোগ করে অনেক নাড়লেও, তুমি ইচ্ছা মতো নাড়ো, ঘুঁটো, মানে প্লাস্টিকের জগমগ ফেটে যাবে, কাচের ভেঙে যাবে, তাও আর কোনো দ্রব্য দ্রবীভূত হবে না। পক্ষান্তরে অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য যোগ করে নাড়া দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রব্য দ্রবীভূত হতেই থাকবে। অসম্পৃক্ত দ্রবণ বলতে কি? তুমি হচ্ছে চিন্তা করো যে পানি 100 গ্রাম নিছো, লবণ দিছো মাত্র 5 গ্রাম, তাহলে আরও তুমি 5 করে বাড়িতে 36 গ্রাম না আসা পর্যন্ত দ্রব্য দ্রবীভূত হতে থাকবে। এটাই বোঝাচ্ছে। ওটা কি? আমার অসম্পৃক্ত দ্রবণ। ওকে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, সর্বোচ্চ যে পরিমাণে দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই তো সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। ওই তাপমাত্রায় ওই দ্রাবকে, মানে পানির ভিতরে, যেমন আমরা ওখানে পানি একেবারে স্থির করে দিছি, এটা হচ্ছে পুরো সবার জন্য সংজ্ঞা। আর আমরা যেটা লিখলাম ওটা কার জন্য? পানির জন্য। একই, কোনো খুব বেশি ইয়ার যে জিনিস এরকম না, কিন্তু দুটাকেই বলা যায় দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। ক্লিয়ার? ওকে, যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলো হলো তরল কঠিন দ্রবণ। তরল কঠিন দ্রবণ মানে এই যে তরল কঠিনের হিসাবটা মাথায় রাখবা। আমাদের পদার্থের ভৌত অবস্থা আমরা কত ধরনের জানি? এক, আমরা বলতে পারি কঠিন, তরল, গ্যাসীয়, তিনটা না? তো এই যে তরল কঠিন দ্রবণ যখন বলা হচ্ছে তখন মাথায় রাখবা শুরুর যেটা সেটা সবসময় হচ্ছে কি? দ্রাবক। শুরুটা হচ্ছে দ্রাবক। এই যে আমরা বলেই দিলাম যে দ্রাবক হিসেবে তরল বলতেছে না, তরল কঠিন, এই যে এটা অলওয়েজ কি হবে? দ্রাবক হবে। দ্রাবকটাকে সামনে রাখা হয়, আর এটা কি? দ্রব। দ্রবটাকে পরে রাখা হয়। ঠিক আছে? তো ঠিক একই রকমভাবে আরও যদি উদাহরণ করি আমি যদি বলি তরল গ্যাস দ্রবণ, মানে কি? তরলটা হচ্ছে আমাদের দ্রাবক আর গ্যাসটা কি থাকবে আমাদের এখানে? দ্রব আকারে থাকবে। এরকম কিছু উদাহরণ পাবো না? আমরা পাবো। এই উদাহরণটা কিন্তু ইজিলি চিনি কিন্তু এখানকার উদাহরণ। চিনির শরবত, যেটা চিনির শরবত কি এটার উদাহরণ না? চিনি আমার কি কঠিন না? কঠিন। ওকে, চলো আমরা দেখি তো। দ্রব ও দ্রাবক উভয়ই তরল হলে তাকে আমরা তরল দ্রবণ বলি। যেমন আমি বলেই দিলাম, এখানে তোমার দেওয়া নাই তরল দ্রবণের উদাহরণ। আমি এই যে বলছি না, রেকটিফাইড স্পিরিট, এটা কি? ওই যে পানি প্লাস ইথানল, দুইটাই তো তরল। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? তরল দ্রবণ। আবার কোমল পানীয়, যে আমরা ব্রেভারেজগুলো খাই, মেইনলি জুস না, ব্রেভারেজ যেগুলো, যেমন হচ্ছে মিরিন্ডাও ব্রেভারেজের ভিতরে, মিরিন্ডা, কোকাকোলা, মোজো, হোয়াটএভার। তো এইগুলোকে আমরা বলি কি? তরল গ্যাসের দ্রবণ। তরল মানে কি? এটা হচ্ছে যে পানি, চিনি যুক্ত পানি আসলে, আর গ্যাস, এখানে গ্যাস হিসেবে কে থাকে বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এজন্যই তুমি যখন হচ্ছে যে খোলো, ফস করে উঠে একেবারে, তুমি যদি এটা একেবারে মানে এমনভাবে খোলো যে মানে অবস্থা খারাপ, রীতিমতন ঝাঁকায় খুলছো, তাহলে তো আর ঠেকানো নাই, একেবারে পানি সহ নিয়ে এসে বের হবে এমন। পানিতে বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে। এটাও একটা হচ্ছে যে আমাদের কি? তরলে গ্যাস, মানে তরলে গ্যাস মানে কি? তরল গ্যাস দ্রবণ। তাহলে এই কম্বিনেশন যদি তুমি করো তাহলে এটা আসলে 9 ধরনের দ্রবণ পাবা না? একটা পাবা কি? প্রথমে চিন্তা করো, কঠিনে তরল, কঠিনে গ্যাস, তরলে কঠিন, তরলে গ্যাস। আবার যখন গ্যাসটা হচ্ছে তোমার দ্রাবক, তখন গ্যাসে কঠিন, গ্যাসে তরল, গ্যাসে গ্যাস। হতে পারে না? পানিতে ফর্মালডিহাইড নামক গ্যাসের দ্রবণ, এটাও একটা তরল গ্যাস দ্রবণ। ডান। এরপরে আসছে এই যে সার্বজনীন দ্রাবক। এগুলা রিডিং দেওয়ার জিনিস, এগুলা সম্পর্কিত কথাবার্তা অলরেডি আমরা বলে ফেলছি সার্বজনীন দ্রাবক হিসেবে। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা বলতে হয় চলো সেটাও যদি আমরা একটু দেখে ফেলি বা শিখে ফেলি। সেটা হচ্ছে আমাদের, দেখো,
অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে এমন একমাত্র দ্রাবক হচ্ছে আমাদের অতি পরিচিত পানি। সেজন্যই পানিকে আমরা সার্বজনীন দ্রাবক বলি। এটা অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারতেছে, অনেক অনেক বলতে লিটারেলি অনেক। অনেক অজৈব পদার্থকেও দ্রবীভূত করতে পারে ইন সার্টেন লেন্থ, ইন সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণে। আসলে পানি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সার্বজনীন দ্রাবক। এটা এখন পর্যন্ত পাওয়া, অদূর ভবিষ্যতে হতেও পারে যে আরও একজন দুইজনকে পাওয়া গেল, বাট এখন পর্যন্ত পাওয়া সার্বজনীন দ্রাবকটাকে আসলে পানি। ওকে, আচ্ছা, এখানে পানির বাষ্পীভবন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আমরা যাব একটু সেখানে। দেখো, তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন। আমরা যখন হিটিং প্রসেসটা কমপ্লিট করি তখন মেইনলি কি ঘটে বলো তো? কঠিন এটাকে যদি তুমি হিট দাও, আমরা এটা এমনভাবে করব, মানে এমনভাবেই দেখব, তরল গ্যাস বা বায়বীয়। এখন এই যে এখানে দেখো, আমরা এখানে যে ডেল সাইনটা ইউজ করতেছি না, ডেল প্লাস ডেল মানে হচ্ছে তাপ দেওয়া, মাথায় রাখবা, প্লাস ডেল, ডেল মানে হচ্ছে বয়ের মতো যেটা ইউজ করছি, এটা কিন্তু ডেল। তুমি যদি এখানে তাপ দাও তাহলে তরল হবে, এটা তরল থেকে গ্যাসে হবে। এটা যদি তাপটা মাইনাস করো, হিট যদি রিডিউস করো, তাহলে গ্যাস থেকে তরল আসবে, তরল থেকে কঠিন আসবে। এটার উদাহরণ যদি আমরা হচ্ছে যে সিম্পলি একটু নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু আমরা এই উদাহরণটা নিতে পারি। আমি উদাহরণটা নিয়ে দেখাই, অ্যাটলিস্ট পানির ক্ষেত্রে এই উদাহরণটা খুবই খুবই ভালো মতন যাবে। খুবই ভালো মতন যাবে। ধরো হচ্ছে বরফ ছিল, বরফ কি কঠিন না? তরল অবস্থায় সেটাকে আমরা কি বলি আসলে? পানি। গ্যাসীয় অবস্থায় এটাকে আমরা কি বলবো? জলীয় বাষ্প বলবো, জলীয় বাষ্প। এই উদাহরণটা পানির জন্য যায় না? এমন। তো আমরা যখন তরলকে পানিতে পরিণত, সরি পানিকে গ্যাসে পরিণত করতেছি, জলীয় বাষ্পে পরিণত করতেছি, বা তরলকে আমরা গ্যাসে পরিণত করতেছি বা বাষ্পে পরিণত করতেছি, ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আমাদের স্ফুটন বা বাষ্পীকরণ, বাষ্পীভবন। ঠিক আছে, এই যে দেখো, তাপ দিয়ে তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে বাষ্পীভবন। আর যদি আমরা কঠিনকে তরলে পরিণত করি তাহলে সেটাকে বলবো হচ্ছে গলন। কি? গলন। যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটাই গলনাঙ্ক, যে তাপমাত্রায় ফুটতে শুরু করে বা বাষ্পীভবন হওয়া শুরু করে সেটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। জানি আমরা, আশা করি এগুলো। এখন দেখো, এখানে বলতেছে প্রতিটা পাত্রে গ্লুকোজের পরিমাণ সমান। এখানে তোমার হচ্ছে বইয়ে একটা ছিল, বুঝছো? তো অতএব বলা যায় যে পানি ও গ্লুকোজের মিশ্রণটি সমসত্ব মিশ্রণ ছিল, এটা একটা দেখার হিসাব ছিল। আর ময়লার কণাগুনা দিয়ে তুমি সুষমভাবে বিন্যস্ত হচ্ছে না, তাই সেটা হচ্ছে যে আসলে অসমসত্ব মিশ্রণ। মানে পানিতে তুমি ধরো ধুলাবালি মিক্স করলা আর পানিতে তুমি গ্লুকোজ মিক্স করলা, দেখবা গ্লুকোজের ভিতরে তুমি আলাদাই করতে পারতেছো না, বাট যেটা ধুলা পানি মিক্স করলা সেটা আসলে নিচে যে তলানিতে জমা হয়ে গেছে, বুঝছো? সো নিচে যেটা তলানিতে জমা হয়ে গেছে ওটা কিন্তু তোমার আসলে সমসত্ব মিশ্রণ অবশ্যই না। এটা একটা পরীক্ষা ছিল, তুমি বই খুললে দেখতে পাবা। আমরা তো এর আগে এই রিলেটেড কথাবার্তা অনেক বলছি, ওইটা একটা রিডিং দিলেই তুমি ব্যাখ্যাটা বুঝতে পারবে আরামসে। হ্যাঁ, তো আমরা যে প্রসেসের ভিতরে ছিলাম সেটাতে যাই, তাহলে আমরা হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপাতি আলাদা বা একত্রিত করতে পারবো। এই মিশ্রণ, সমসত্ব, অসমসত্ব, এগুলো আমাদের পড়া শেষ আসলে। মাটির কণাগুলো ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির মিশ্রণ থেকে আলাদা করার এই প্রক্রিয়ার নামই হচ্ছে পরিস্রাবণ। পরিস্রাবণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করা যায়। দেখো ভালো করে বুঝো, তোমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস আছে। এই থাম থাম বাবা থাম, আমি এই জিনিসটা ধরে বুঝাই একেবারে। ধরো মাটি প্লাস কাদা বালি, এটার একটা মিক্সচার আছে ধরো তোমার কাছে। হ্যাঁ, মাটি কেন রে বাবা? পানি, কাদা, মাটি, এটা হচ্ছে ভাব পানি। এটা আছে তোমার কাছে। আবার এখানে আছে হচ্ছে তোমার পানি প্লাস গ্লুকোজ, গ্লুকোজ বা লবণ যাই বলো না কেন তুমি, পানি প্লাস গ্লুকোজ। ওকে, এখানে দেখো কাহিনী তো এখানে একটা লাগছে, মজাদার কাহিনী যাকে বলে। সেটা হইলো, ভাইয়া দেখ এটা কি হবে তোর বলতো? এটা হবে হচ্ছে বেসিক মিশ্রণ। এটা তুই জেনে গেছিস, কারণ কি এটা হচ্ছে অসমসত্ব। এটা পানিতে দ্রবীভূত হয় না, তুমি চেষ্টা করে দেখো মাটি নিয়ে আসা। আর গ্লুকোজ দিয়ে যদি নাড়া দাও এটা হয়ে যাবে কি আসলে? দ্রবণ। এখন তোমার কাছে ফিল্টার পেপার, তুমি হচ্ছে যে জাস্ট গুগলে যে ফিল্টার পেপার সার্চ করো, হুইটম্যান ফিল্টার পেপার পেয়ে যাবা। হ্যাঁ, হুইটম্যান ফিল্টার পেপার, এটা দ্বারা যে অর্ডারই দেওয়া যায়, ফিল্টার পেপার, ফিল্টার পেপার। এই ফিল্টার পেপারটা যে গোল এরকমভাবে থাকবে, দেখবা সাদা সাদা ফিল্টার পেপার। এটার পোরের সাইজ থাকে অনেকগুলা, বাট জিনিসটা হচ্ছে যে
ওই ফিল্টার পেপার ইউজ করে তুমি খুব সহজেই যদি চাও, হ্যাঁ, তাহলে এই মাটি আর কাদা পানিকে ছেঁকেই আলাদা করে ফেলতে পারবা, ছেঁকে, জাস্ট ছেঁকে। অথবা আমি বলি পাতলা, একেবারে পাতলা ফিনফিনে গামছা আছে না বাসায়, তোয়ালে দেওয়া হবে না, গামছা লাগবে, একেবারে গ্রামের যে গামছা, পাতলা ফিনফিনে যে গামছা, এই গামছাতে দিয়ে যদি তুমি ঝাঁকো দেখবা, মানে তোমার গামছা যদি রং না উঠে আলহামদুলিল্লাহ, তাহলে দেখবা যে কাদামাটিগুলো থেকে গেছে আর আরামসে পানি তোমার নিচে পড়ে গেছে। ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো না? চা ছাঁকো না তোমরা? চা ছাঁকার ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো, কিন্তু চা ছাঁকার ছাঁকনির মানে পোর সাইজ অনেক বড়। এই হুইটম্যান ফিল্টার পেপার দিয়ে যদি ছাঁকো তাহলে এটা অনেক ছোট হয়। হুইটম্যান ফিল্টার পেপারের কালার টালার হবে হচ্ছে যে এরকম, এর থেকে আরেকটু হবে, এর থেকে আরেকটু মানে লাইট হবে, হালকা হবে, এর থেকে আরেকটু উজ্জ্বল হবে। ওকে, যেটা বললাম যে গামছা দিয়ে তুমি ছেঁকে ফেলতে পারো। এই যে গামছা দিয়ে অথবা যে যেটাকে আমরা বলতেছি ছাঁকনি বা ফিল্টার পেপার, যেটা দিয়ে তুমি ছাঁকো না কেন, ফিল্টার পেপার, এই যে ছাঁকলা, এই যে ছাঁকন প্রসেস, ছাঁকনের মাধ্যমে তুমি যে বিশুদ্ধ করলা বা পৃথকীকরণ করলা, কাদামাটি আর পানিকে বিশুদ্ধকরণ, বা তুমি সিম্পলি বলতে পারো হচ্ছে পৃথকীকরণ যে করলা, এই পৃথকীকরণটাকে বলা হচ্ছে আসলে ছাঁকনের মাধ্যমে যেহেতু এটা করতেছো, বিশুদ্ধকরণ বা পৃথকীকরণ, এটাকেই বলা হচ্ছে ভাইয়া পরিস্রাবণ। পরিস্রাবণ একটা নতুন টার্ম তুমি শিখলা, এটা কি? পরিস্রাবণ। তাহলে পরিস্রাবণটা তুমি আসলে যেটাই মিশ্রণ, সেখানে আরামসে তুমি কাজ চালাই দিতে পারো। যেটা মিশ্রণকে তুমি যদি আসলে আলাদা করতে চাও, আরামসে পরিস্রাবণ দিয়ে হয়ে যাবে। বাট এই যে ধরনের দ্রবণ, এটা তুমি এই ফিল্টার পেপার KN95 মাস্ক যেটা দিয়েই চিন্তা করো আলাদা করবা, পারবা না। সরি, আলাদা করবা পারবা না। কেন পারবা না? কারণ ওখানে কোনাগুলো এমন সমানভাবে বণ্টিত হয়ে আছে যেটাকে চাইলেও আলাদা করা সম্ভব না। তাইলে এখানে কি কাজ করা যেতে পারে? এখানে কাজ করব আমরা হচ্ছে পাতন, লিখবো, আমরা যাবো ওখানে একবারে ডিটেলস কি বলতেছি, এটাকে পাতন। এই পাতনকে বলা হয় হচ্ছে ডিস্টিলেশন বা পাতন। হ্যাঁ, পাতন হচ্ছে দুইটা জিনিসের সংমিশ্রণ, একটা হচ্ছে বাষ্পীকরণ, প্লাস ঘনীকরণ, ঘনীভবন। সবগুলা টার্ম আমি বুঝাই দিচ্ছি, কোনো চিন্তা নাই। বাষ্পীকরণটা তো তুমি জানো, পানিকে বাষ্পে পরিণত করা। ঘনীভবনটা আবার কি? ঘনীভবনটা হচ্ছে ভাইয়া ওই যে বাষ্পটা হলো না, সেটাকে যদি আমরা পুনরায় পানিতে পরিণত করি। এখন তোমার কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভাই কি করব? একবার কইতেছেন যে পানিকে বাষ্প করবেন, আবার কইতেছেন ওই পানিকেই আবার হচ্ছে ইয়েতি করবেন, কি বলে যে এই ঘনীভবন করে পানি বানাবেন। তাহলে লাভ কি? যেই লাভ সেই কথিত হইলো না। দেয়ার ইজ এ প্ল্যান, দেয়ার ইজ এ কনস্ট্রাকশন। দেখো জিনিসটা কেমন হয়, আমি তোমাকে পাতন যত্নের হিসাবটা দেখাচ্ছি। হ্যাঁ, একেবারে ডিটেইলড আকারে দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখো। ঠিক আছে, ভালো করে দেখো। ভালো করে দেখো। ভালো করে দেখো, এটা আমি পাতন যন্ত্রটা আঁকতেছি ভাই, লিটারেলি, বুঝছো? পাতন যন্ত্রটা আঁকতেছি আমি। পাতন যন্ত্রটা আঁকতেছি। থামো, স্টিল নট ফিনিশড ইয়েট। পাতন যন্ত্রটা আঁকতেছি, দেখো। মানে পাতন যন্ত্রের বেসিক কনস্ট্রাকশনটা আমি তোমাকে বুঝাই দিই, তাহলে আশা করি তুমি হচ্ছে যে জিনিসপাতিগুলোর উত্তর করতে পারবা। বেসিক কনস্ট্রাকশন একেবারে। বেসিক কনস্ট্রাকশন দেখো। বেসিক কনস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ, আমাদের একটা লাইন লাগবে ভাইয়া। এখন ধরনের লাইনটা হচ্ছে ভাইয়া এইরকম। ধরে নে ভাইয়া লাইনটা হচ্ছে এরকম, এটা আমরা বলে দিলাম
ঠান্ডা পানির লাইন। কি বলতেছি এটা? ঠান্ডা পানির লাইন। ঠান্ডা পানির লাইন পাতনের হিসাবটা কেমন, মানে আমরা যে আলাদা করতে হবে যে আমাদেরকে জিনিসপাতিগুলো। ঠান্ডা পানির লাইন পাতনের হিসাবটা হচ্ছে যে এটা আবার তোমার একটা থাকবে কিন্তু, মানে একটা তোমার বক্স লাগবে। বক্স না হলে তুমি আসলে কিসের উপরে কোন দণ্ডের উপরে রাখছো এটাকে। এটার আবার একটা হচ্ছে যে বক্স আছে, বুঝছো? বক্সটা হচ্ছে অনেকটা এই রকম, অনেকটা হচ্ছে এই রকম স্ট্যান্ডের সাথে আটকে রাখছো। এইখানে তুমি যে কাজটা করছো, এইখানে হচ্ছে ভাইয়া তুমি ওই যে ইটা নিয়ে নিছো, এই যে গ্লুকোজ যে দ্রবণটা ছিল না, এই যে এই দ্রবণটা না, এটা নিয়ে নিছো। তো এই গ্লুকোজ দ্রবণটা তুমি যদি এইখানে নিয়ে নাও, হ্যাঁ, গ্লুকোজ দ্রবণটা যদি তুমি এখানে নিয়ে নাও, তাহলে বলতো এখানে কি হবে? এরকমভাবে ধর গ্লুকোজ দ্রবণটা নিয়ে নিছিস। এবার তোর কাম হচ্ছে ভাইয়া এখানে একটা স্পিরিট ল্যাম্প দিয়ে দিবি, বুঝছিস? কি দিচ্ছিস? স্পিরিট ল্যাম্প। মানে আগুন জ্বালাতে হবে আমাদের। হ্যাঁ, তার জ্বালি আগুন জ্বালাচ্ছি আমি এখানে, আগুন টেম্পারেচার লাগবে আমাদের, আগুন। এখন বল, আগুন জ্বালাতে জ্বালাতে যখন 100°C টেম্পারেচার আমাদের হয়ে গেল, তখন কি হবে ভাইয়া বলতো? আগুন জ্বালাতে জ্বালাতে যখন 100°C আমাদের হয়ে গেল, তখন পানিটা আমার কি বাষ্পীভূত হয়ে তো এদিক দিয়ে উড়া শুরু করবে না পানিটা? বাট গ্লুকোজ যেটা, একটু ভালো করে চিন্তা করো ভাইয়া, গ্লুকোজ যেটা, গ্লুকোজ কি 100°C ফুটবে? নিশ্চয়ই না, ওর তো গলনাঙ্কই আলাদা রে ভাই, গলনাঙ্কই তো ওর অনেক বেশি। তাহলে 100°C কিন্তু পানি আমার ফুটতে শুরু করেছে। এই যে পানি ফুটে 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 কোন দিক দিয়ে যাবে বলতো? এই যে এদিক দিয়ে বরাবর যাওয়া শুরু করবে। গ্যাস, এটা কিন্তু জলীয় বাষ্প, ভালো করে বুঝ। তারপরে এই যে এখান থেকে এসে কিন্তু তরলের মতন ফোটা ফোটা হয়ে পড়া শুরু করবে, তরল হয়ে পড়া শুরু করবে, তরল পানি। কেন আমি বলি, জলীয় বাষ্পটা এটা এরকমভাবে উড়া শুরু করছে না, জলীয় বাষ্প এরকমভাবে উড়া শুরু করছে। তুমি এই জায়গার ভিতরে কি দিছো ভাইয়া? তুমি ভালো করে বলো, এই জায়গার মধ্যে তুমি কি দিছো? এই জায়গার মধ্যে তুমি কি দিয়েছো আসলে? এই জায়গার মধ্যে তুমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছো না? এই যে ঠান্ডা পানি, এই যে সাদা দিয়ে আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে ঠান্ডা পানি, বুঝছো? এই যখন তুমি ঠান্ডা পানি দিয়ে দিলা, হ্যাঁ, তখন কি হইলো আসলে? যখন তুমি ঠান্ডা পানি দিয়ে দিলা, তখন এই যে বাষ্পটা ছিল না এখানে, তার বাষ্পের টেম্পারেচার কমে গেল, তাহলে এটা এখানে পানি আকারে তরল আকারে পড়ে গেল। বাষ্পটা এখান থেকে চলে গেল, এভাবে বাষ্প সম্পূর্ণ উড়ে যেতে যেতে এখানে পড়ে থাকবে একমাত্র কি গ্লুকোজ না? গ্লুকোজ। এই হচ্ছে এদের পৃথকীকরণের প্রসেস। তাইলে দ্রবণটা পৃথকীকরণের কত কাহিনী করা লাগে? দ্রবণ পৃথকীকরণের জন্য আমাদের পাতনে আসতে হবে। পাতন দিয়ে যে সব দ্রবণ পৃথকীকরণ হয়ে যাবে এমনও না কিন্তু, আরও অনেক কেচ্ছা কাহিনী আছে। যখন দেখবো যে তাদের এই যে এমন যদি হয় যে পানির টেম্পারেচার, পানির স্ফুটনাঙ্ক আর আরেকজন যে আছে ওর সাথে, যেমন ইথানল, ওর স্ফুটনাঙ্ক যদি কাছাকাছি হয়, তাহলে ভাইয়া পানি শুধু পাতন দেওয়া হয় না, তখন সেটাকে আংশিক পাতন করতে হবে। অনেক নিয়ম কানুন আছে, তো সেগুলো তুমি পরে শিখো, এখন এতটা জরুরি না। তো তুমি বুঝছো মিশ্রণ থেকে আলাদা করার জন্য জাস্ট ছাঁকনি ব্যবহার করলাম, এই যে গামছা ব্যবহার করতে বললাম, বা ওই যে হুইটম্যান ফিল্টার পেপার ব্যবহার করতে বললাম, ছাঁক বা আলাদা হয়ে যাবে, কারণ এখানে সমানভাবে বিস্তৃত নাই। কিন্তু এই যে পানির গ্লুকোজের যে দ্রবণ, এই দ্রবণ থেকে পৃথকীকরণ করতে তোমার অবস্থার ব্যবস্থা হয়ে যাবে। কেন? কারণ ওখানে তুমি কি দিছো আসলে? এই যে পাতন, বাষ্পীকরণ প্লাস ঘনীভবন দিয়ে আলাদা করতেছো, এই হচ্ছে তার মেকানিজমটা। বলো, এটা টোটাল পাতন যন্ত্রের কনস্ট্রাকশন, এটাকে আমরা বুঝতে পারছি। এই জায়গাটাকে বলা হয় লিবিগ শীতক। কি বলা হয়? লিবিগ শীতক, ঠান্ডা করে যেটা। অনেক অ্যাডভান্স পড়ে ফেলতেছো ভাইয়া, এত কিন্তু আসলে দরকার নাই। আমি আবারও বলি, এত কিন্তু আসলে দরকার নাই। তাহলে এই যে এখানে এই কথাবার্তা কিন্তু গুলাই কিন্তু বলতেছে, হ্যাঁ দেখো, এগুলো এখন আমাদের জন্য ডাল ভাত হবে কি হবে না? অবশ্যই হওয়ার কথা। বলতেছে যে মাটির কণাগুলোকে ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির কণার মিশ্রণ থেকে আলাদা করার প্রক্রিয়াটাই হচ্ছে পরিস্রাবণ। জাস্ট ফিল্টার পেপার দিয়ে হয়ে যাবে। অর্থাৎ পরিস্রাবণ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করা হয়। পারবো না পরিস্রাবণের হিসাবটা? ওকে, যেহেতু এটা একটা মিশ্রণ ছিল জাস্ট। এখন এই যে এটাকে স্ফটিকীকরণেরটাতে পরে আসো, স্ফটিকটাতে পরে এই যে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ, এটা কি করতে হবে আমাকে? এই যে দেখো, আমি তোমাকে যা যা বলছি এটাই কি হুবহু এই হিসাবটাই না? অনেক কিছু ব্যবহার করে বলছে, কিন্তু এটা কি আসলে? যে পাতন যন্ত্র, বেসিক মেকানিজমটা দেখো। এখানে তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার পরে পানি বাষ্প আকারে উড়ে গেল, পানি এদিক দিয়ে বরাবর, পানির বাষ্পটা এদিক দিয়ে যেতে 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 এদিক দিয়ে কি আসলে তরল আকারে পড়া শুরু করলো। কেন? কারণ এই যে এখানে যে বড়টা, এটা হচ্ছে কি তোমার ওই যে লিবিগ শীতক, যে তোমাকে ঠান্ডা করতেছে, পানিটাকে ঠান্ডা করতেছে, কারণ এর ভিতর দিয়ে ঠান্ডা পানির চলাচল আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেসিক হিসাবটা। এই যে এই জিনিসগুলো আসলে কি ঠান্ডা পানির লাইন, এদিক দিয়ে ঠান্ডা পানি আপ হচ্ছে, এদিক দিয়ে ঠান্ডা পানি ডাউন হচ্ছে। কথা ক্লিয়ার? এইটাই হলো এখানে লবণাক্ত পানি অথবা যে কোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটা সহজ উপায় হচ্ছে পাতন।
যার জন্য প্রয়োজন একটি পাতন যন্ত্র। এবার তুমি পাতন যন্ত্রের মেকানিজম পড়ো, তোমার কাছে ডাল ভাত লাগবে আমি যা পড়লাম সেটার উপরে ভিত্তি করে। বুঝছো কথা? দেখো এখানে এই কথাই বলা হয়েছে, এই কথাই বলা হয়েছে। তারপরে সাসপেনশন কলয়েডে যাবো, কিন্তু এই কথাই বলা হয়েছে কি, দেখো থার্মোমিটারের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। তুমি টেম্পারেচার বাড়াইছো 100 ডিগ্রি সেলসিয়াস যখন পানি, তখন পানি ফুটতে শুরু করে, পানি উড়া শুরু করলো। ওটা কিন্তু দ্রবণ ছিল, পানি চিনি হোক, পানি গ্লুকোজ হোক, পানি লবণ হোক। উক্ত বাষ্পে শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তা তরলে পরিণত হয়, আবার বাষ্পে তরলে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। পানির যে কোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের দুটি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়, একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হচ্ছে ঘনীভবন। দ্যাটস ওয়াই আমি তোমাকে প্রথমেই লিখলাম যে যখন আমরা পাতন লিখতেছি ভাইয়া, পাতন লিখতেছি ভাইয়া, তখন সেটা আসলে কি বাষ্পীভবন প্রথমে। এবার কি জিনিসটা বুঝছো? ধরা গেছে? জাস্ট ধরা না গেলে এই পার্টটুকু একটু রিপিটেড দেখো, প্লাস ঘনীভবন, বাষ্পীভবন প্রথমে প্লাস হচ্ছে ঘনীভবন। কথা কি ক্লিয়ার? ডাল ভাত হয়েছে? হয়ে যাওয়া উচিত, হয়ে যাওয়া উচিত। ওকে ডান। এরপরে আমরা দ্রবণেরই চাচাতো ভাই সাসপেনশন এবং কলয়েডের মধ্যে যাব। এটার খুবই অল্প আলোচনা আছে। তার আগে এই যে স্ফটিকীকরণ, এই জিনিসটা একটু বুঝো, এটা একটু বলি। আচ্ছা, দানাযুক্ত লবণই হচ্ছে লবণের স্ফটিক। স্ফটিক জিনিসটা আসলে কি? তুমি এক কাজ করো, বাসায় লবণ নিয়ে আসো বাসা থেকে, দেখবা দানা একেবারে মসৃণ হয়ে আছে। আয়োডিনযুক্ত লবণ, তুমি যদি এসিআই এর যদি ওই আয়োডিনযুক্ত লবণ নাও, এর মসৃণ, দানা আলাদাই করা যাচ্ছে না। বাট স্টিল একটা ছোটোখাটো দানা নাও, দেখবা হচ্ছে 4 কোণা, মানে একটা এইরকম টাইপের পুরো একটা দানা, এরকম একটা দানা দেখতে পাবা, এমন 6টা তলযুক্ত একটা। তো এই যে দানা একেবারে ক্ষুদ্রতম গাঠনিক একক একটা আয়নিক যৌগের, সেটাকে বলা হয় হচ্ছে স্ফটিক। এক একজনের এক একটা মানে স্ফটিকের আকার কিন্তু এক এক রকম। তুমি যদি দেখো তাহলে হচ্ছে যে ইউটিউবে বা ইনস্টাতে এরকম অনেক রিলস দেখে থাকবা, স্ফটিকীকরণ করে কালারফুল জিনিসপাতি দিয়ে স্ফটিকীকরণ করতেছে, দিয়া ঘরসজ্জার বা পেপার ওয়েট বানাচ্ছে বা বিভিন্ন ধরনের জিনিসপাতি বানায়। স্ফটিকীকরণের জিনিসটা হচ্ছে যে এখানে মজাদার কিছু ট্যাকটিস অ্যাপ্লাই করা যায়। সেটা হলো যে তুমি প্রথমে ওর স্ফটিকের আকারটা যদি চেঞ্জ করে দাও, তাহলে নতুন একটা আকৃতির কোনো কিছু হইলে ওটা এমনি দেখতে ভালো লাগে। ওটার ভিতর দিয়ে লাইট পাস করলে এদিক ওদিক দিয়ে পাস করে, দ্যাটস ওয়াই ওটা কালারফুল হইলে তো আরও সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, তো আমি তোমাকে বলি এই জিনিসটা হচ্ছে যে লবণের দানা ছিল, তুমি লবণের দানাগুলোকে নিলা, এই লবণের দানাগুলোকে নিয়ে নেড়ে দিলা, একেবারে ঘেড়ে দিলা। তো নেড়ে দেওয়ার পরে এটা কি তরলের সাথে দ্রবীভূত হয়ে গেল। এখন যখন তুমি পাতনের মাধ্যমে, এই যে এখানে যেমন আমি বললাম যে পাতনের মাধ্যমে এটাকে আলাদা করলা, এই যে এখানে যেটা পড়ে থাকবে এটা কি তরলাকারী থাকবে, লবণটা প্রথমে তরলাকারী থাকবে হিটে, তারপরে যখন হচ্ছে এটা ক্রমশ মানে হিট কমে যাবে, তখন এটা আসলে কিসে পরিণত হবে, আবার কঠিনে পরিণত হবে না। এই যে একটা আয়নিক যৌগের তরল থেকে কঠিনে পরিণত হওয়া, মানে দ্রবীভূত অবস্থা থেকে পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাওয়া, এই ঘটনাকে বলা হচ্ছে স্ফটিকীকরণ। দানাযুক্ত লবণই হলো লবণের স্ফটিক। লবণের স্ফটিক তৈরির পদ্ধতিকে বলা হয় হচ্ছে লবণের স্ফটিকীকরণ। তার মানে আমরা বলতেছি কি, একটা কঠিন পদার্থ, কঠিন আয়নিক যৌগ বা কঠিন আয়নিক পদার্থ দ্রবীভূত অবস্থা থেকে, এত কিন্তু ডিটেলসে বলা না, আমি বলে দিচ্ছি, দ্রবীভূত অবস্থা থেকে পুনরায়, মানে আগে তো স্ফটিকে ছিলই, পুনরায় নিজের স্ফটিকে পরিণত হওয়ায় হওয়াকে স্ফটিকীকরণ বলে। স্ফটিকে পরিণত হওয়াকে স্ফটিকীকরণ বলে। ক্লিয়ার? এই হয়ে যাচ্ছে তোমার এখানকার আলাপ। ওকে, স্ফটিকীকরণের তাহলে ওই যে গ্লুকোজ নিছিল ওটা স্ফটিকে পরিণত হবে, এই যে লবণ সেটা স্ফটিকীকরণে পরিণত হবে, এই হচ্ছে কথা। ওকে, এরপরে চলে আসো মানে আর দুইজন চাচাতো ভাই আছে রীতিমতন, এদের দুইজনকে আমরা দেখলে আমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করব, তাহলে আমাদের মানে এই ক্লাস শেষ, চ্যাপ্টার শেষ। তাহলে এই যে দুইজন চাচাতো ভাইয়ের কথা বললাম, কে কে, একটা হচ্ছে সাসপেনশন আর একটা হচ্ছে কলয়েড। আমি তোমাকে সাসপেনশন এবং কলয়েডের দুইটা, কেমনটা লাগে বলতো, দুইটা বাস্তবমুখী উদাহরণ আগে দেই। আমি তোমাকে, উড়ে গেছোস কেন তুই, সাসপেনশন এবং কলয়েডের একটা বাস্তবমুখী উদাহরণ দেই। সাসপেনশনের একটা বাস্তবমুখী উদাহরণ হচ্ছে, আমরা নর্মালি অ্যান্টাসিড গ্যাসের প্রবলেমের জন্য যে গ্যাসের প্রবলেমের জন্য যে আমরা অ্যান্টাসিড খাই,
ওই অ্যান্টাসিডটা আমরা কীভাবে খাই ভাই বলো তো? নর্মালি একটা ট্যাবলেট থাকে ওটা খাই। অ্যান্টাসিডের সিরাপও পাওয়া যায়, তুমি কি জানো? তো এই যে অ্যান্টাসিড সিরাপ সেটা হচ্ছে কিন্তু সাসপেনশন। অ্যান্টাসিড সিরাপ বা যেই সকল ঔষধ দেখবা ওষুধের গায়ে লেখা থাকে খাবার পূর্বে ভালো মতো ঝাঁকিয়ে নিন, কারণ ওখানে নিচে আসলে তলানিতে পড়ে গেছে। ঝাঁকায় নিলেই কেবলমাত্র সব জায়গাতে সমান পরিমাণে বিস্তৃত হওয়ার একটা চান্স থাকে, পরবর্তীতে রেখে দিলে আবার সেটেল ডাউন হয়ে যায়, আবার নিচে পড়ে যায়। ওই ধরনের দ্রবণকে বলা হয় হচ্ছে আসলে সাসপেনশন। যেমন সিম্পলি কাদামাটির দ্রবণ, কাদামাটির দ্রবণ দিয়ে তুমি গুলো অসমসত্ব মিশ্রণই তো বলছিলাম না? এই যে দেখো এখানেও মিশ্রণের দুই ভাগে, অসমসত্ব মিশ্রণের মধ্যে একটাকে দিয়ে রাখছে হচ্ছে সাসপেনশন একটা অসমসত্ব মিশ্রণের মতন। ওটাকে তুমি নাড়ো, যতক্ষণ নাড়বা ততক্ষণ ঠিক আছে লাগতেছে, যেমনি ছেড়ে দাও তেমনি দেখবা সেটেল ডাউন হয়ে গেছে। এবং সাসপেনশনের যে কোনাগুলা এগুলা দেখা যায় দ্রবণে যখন দ্রবীভূত হয়, লবণ যখন দ্রবীভূত হয়, তুমি কি দেখতে পাও যে লবণ পানির ভিতরে দ্রবীভূত হয়ে আছে? দেখা যায় না, কিন্তু ট্রান্সপারেন্ট হয়। বাট সাসপেনশন যদি হয় তাহলে এটা দেখা যাবে, মাথায় রাখো কি দেখা যাবে। আর যেটা কলয়েডের কাহিনী হচ্ছে দেখাও যাবে না অথচ দ্রবণও না। বিষয়টা অনেকটা এরকম, মানে সাসপেনশনের কোনাগুলো তো অনেক বড় আর দ্রবণের কোনাগুলো অনেক ছোট, তো যেটা মাঝামাঝি অবস্থায় থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভাই কলয়েড। কলয়েডের একটা খুব চরম উদাহরণ হচ্ছে এবং খুব বাস্তবধর্মী উদাহরণ হচ্ছে দুধ। আমরা যে ধরো গরুর দুধ, মহিষের দুধ খাই, এই দুধটা হচ্ছে আসলে পানিতে চর্বির ইমালশন বা কলয়েড বলতে পারো। হ্যাঁ, আর যদি সেটা মাখন হয় তাহলে এটা উল্টা। মাখন হচ্ছে ভাইয়া চর্বিতে পানির। এই কলয়েডের মধ্যে কয়েক ধরনের জিনিস আছে। একটা কলয়েডের ভিতরে কয়েক ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার জেল, একটা হইলো তোমার হলো জেল আছে, ইমালশন আছে, আর একটা কি যেন আছে। আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে পড়ছিলাম এতগুলো ডিটেলস, ওগুলোতে তখন আকার টাকারও মাথায় রাখা লাগতো, সেটা ভুলে গেছি এখন আর কি। যাই হোক হটেভার। তো ওই যে অসমসত্ব মিশ্রণের ভিতরে একটা হয় হচ্ছে ভাই কলয়েড, একটা হয় হচ্ছে তোমার কলয়েড অসমসত্ব মিশ্রণ যেগুলা, একটা হয় হচ্ছে কলয়েড, একটা হয় হচ্ছে সাসপেনশন। কলয়েড কিন্তু দেখা যাবে না খালি চোখে, বললাম। একটা হয় হচ্ছে সাসপেনশন। দ্রবণ তো দেখাই যায় না, যে যে দ্রবীভূত আছে এটা কি দেখতে পাবাই না। তারপরে সাসপেনশন চোখে দেখা যাবে, ওই জন্য দেখো সাসপেনশনের ক্ষেত্রে যে চোখে দেখার মতন দিয়ে রাখছে এগুলা। ওকে, আর একটা হচ্ছে অধক্ষেপ মানে কি একবারে নিচে তলানিতে জমে গেছে অধক্ষেপ এমন। দেখো এবার আমরা উদাহরণটাতে যাই। মাটি ও পানির এ জাতীয় মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকেই আমরা সাসপেনশন বলি। রেখে দিলে আলাদা হয়ে যাবে না, নিচে কিছু নেমে যাবে না। আবার চক মিহি করে গুঁড়া করে তা বা আটা পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দিলে যে মিশ্রণ পাওয়া যায় সেগুলোও সাসপেনশন। আটা দিয়ে পানিতে মিক্স করো, দেখবা ওটাও সাসপেনশন তৈরি হয়েছে। কিছুক্ষণ রেখে দিলেই দেখবা উপরে ক্লিয়ার হয়ে গেছে, নিচে হচ্ছে তলানিতে বেশি জমে গেছে, এমন। ওটাই হচ্ছে সাসপেনশন। আর কলয়ের হিসাবটা হচ্ছে এই যে বললাম মাঝামাঝি পর্যায়ে থাকবেও। হ্যাঁ, কলয়েডের হিসাবটা কেমন বললাম? মাঝামাঝি থাকবে। কলয়েডের কোণার আকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা এখানে দেয়াই থাকবে। এখানে যে দ্রবীভূত হয় যেটা বা বিস্তৃত হয়, এটাকে দ্রবীভূত বলবো না আমরা, এটাকে কি বলবো ভাই? বিস্তৃত। এই বিস্তৃত যে কোণা, এই বিস্তৃত কোণার আকারটা হয় হচ্ছে, এই বিস্তৃত কোণার আকার হয় হচ্ছে আমাদের 1 থেকে 1000 ন্যানোমিটার। ঠিক আছে, অ্যাংস্ট্রম হিসাব করলে এটার 10 গুণ হচ্ছে আসলে বেশি, 10 থেকে 10,000, 1 থেকে 1000 ন্যানোমিটার হিসাব করলে। ন্যানোমিটার মানে কত বলো তো? 1 ন্যানোমিটার ইজ ইকুয়ালস টু 10⁻⁹ মিটার, আর 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু 10⁻10 মিটার। এই ইনফরমেশনগুলো জেনে রাখো, কাজে দিবে। তো সাধারণত কলয়েড বিদ্যমান ভাসমান কোণাগুলোর আকার ন্যানোমিটার আকারের হয়ে থাকে, আর যদি কোণাগুলোর আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটিকার কলয়েড না হয়ে এটা সাসপেনশন হয়। মানে আকার যদি বড় হয়ে যায় তাহলে এটার কলয়েড থাকবে না, এটা সাসপেনশন হয়ে যাবে। আর আকার যদি কলয়েডের থেকেও ছোট হয়ে যায় তাহলে সেটা আবার দ্রবণে পরিণত হয়ে যাবে। বুঝছো? দ্রবণের আকারটা কত? 1 ন্যানোমিটারের থেকেও ছোট। আর সাসপেনশনের আকার কত? এই 1000 ন্যানোমিটারের থেকে বড়। সেটাই তো হয়ে গেল। ওকে, আমরা আশা করি ধরতে পারতেছি। এখন কলয়েডকে ফিক্স থাকার জন্য অবশ্যই সেখানে একটা আসলে ইমালসিফায়ার থাকা লাগে। কলয়েড মানে কলয়েডের যেটা ইমালশন, বিশেষ করে ওই ইমালশনকে ফিক্স রাখার জন্য ইমালসিফায়ার রাখা। যেমন দুধ একটা ইমালশন, কলয়েডের ভিতরেই কিন্তু আবার আসে হচ্ছে ইমালশন, মানে কলয়েডকেও ভাগ করা যায় আরো ইমালশন, সল, জেল, যেগুলোর কথা বললাম। ইমালশন ফিক্স রাখার জন্য একটা ইমালসিফায়ার থাকে সবসময়, তুমি মাথায় রাখবা। যেমন ধরো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ বলি, কলয়েড
যেমন ধরে নাও দুধের কথা তো বললাম, এটা একটা কলয়েড। এখানে কি আসলে পানিতে চর্বির কলয়েড বা পানিতে চর্বির ইমালশন। তো কাহিনী হইল যে এইখানে তাহলে ইমালসিফায়ারটা কে, মানে কে এটাকে আসলে ফিক্স করে রাখছে? পানিতে তো চর্বি দ্রবীভূত হবে না, ফিক্স করে রাখছে হচ্ছে প্রোটিন চেন। এই প্রোটিন চেনটাকে তুমি ভেঙে দাও, পানি আর দুধ আলাদা হয়ে যাবে। প্রোটিন চেনটাকে ভাঙার জন্য একটু লেবুর রস চিপে দিয়ে দাও, প্রোটিন চেন আলাদা হয়ে যাবে, পানি আর দুধ আলাদা হয়ে যাবে। এই যে তোমার যে দুধ থেকে যে ছানা তৈরি করা হয়, ছানা তৈরি করার সময় কি দুধের পানিটাকে আলাদা করে দেওয়া হয় না? দুধের পানিটাতে কিন্তু সম্পূর্ণ যে চর্বি আলাদা হয়ে যায় এমন না, বাট অনেকখানি মানে একেবারে পানি স্বচ্ছ হয়ে যায়, অনেকটা হয়ে যায় না? এবং এটাকে ঘোল বলা হয়, ঘোলকেও আবার আলাদা করে খায়। হ্যাঁ, আর যেটা মাখন আকারে চলে গেল এটা তো থাকলোই, ওই মাখনের ভিতরেও কিন্তু অল্প পরিমাণে পানি থেকে যায়, সেটাকে আমরা মাখন বলতেছি। এবং সেটা আবার একটা চর্বিতে পানির ইমালশন বা চর্বিতে পানির কলয়েড এমন। তো তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ দেই। তুমি নর্মালি যদি চিন্তা করো যে পানিতে তেল দ্রবীভূত হবে কি হবে না, পানিতে তেল অবশ্যই হবে না। তুমি একটা গ্লাসে পানি নাও, তারপরে 2-3 ফোঁটা বা আরেকটু বেশি 1 চামচ মতন সরিষার তেল দিয়ে দাও, দেখবা দ্রবীভূত হবে না। 1 চামচের থেকে দুই চামচ দাও, যেন আন্টি না মারে, এরকম পরিমাণে দাও। ওকে, এখন কেন দ্রবীভূত হচ্ছে না? কারণ এখানে একটা ইমালসিফায়ার নেই, এটা কিন্তু ইমালশন তৈরি হবে, এটা একটা কলয়েড তৈরি হবে, কিন্তু এখানে ইমালসিফায়ার নাই। এবার তোমার বাসায় যে হ্যান্ড ওয়াশ আছে, অথবা হচ্ছে যে ওয়াশরুমে যে শ্যাম্পু আছে, অথবা সাবানকে একটু টুকরা করে নিয়ে আসো, নিয়ে এসে ওটার একটা দ্রবণ বানাও, পানিতে ওটার একটা দ্রবণ বানাও। হ্যান্ড ওয়াশের তো দ্রবণ হবে, ফেনা ফেনা হয়ে যাবে। ওই দ্রবণটা এবার এখানে যোগ করো, হ্যান্ড ওয়াশ খালি সিম্পলি দিয়ে দিই, দিয়া ওই যে ওই হ্যান্ড ওয়াশ দিছো না, এরপর এটাকে মিক্স করো, দেখবা পানিতে মানে আমরা নর্মালি রেখে দিলে কি হতো, তেলগুলো আলাদা হয়ে চলে যাচ্ছে একদিকে, তারপরে পানি আলাদা হয়ে থাকতেছে এমন। এখন আর এরকম নাই, এখন দেখবা পানির মধ্যে তেল ফোটা 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 হয়ে আলাদা আলাদা হয়ে আছে। এই ফরমেশনটা হচ্ছে একটা কলয়েড, এই ফরমেশনটা হচ্ছে একটা ইমালশন। এটা হচ্ছে পানিতে তেলের ইমালশন। বুঝা কি গেছে? এমন এতটুকু পর্যন্তই শিখো, খুব বেশি ডিটেলসে, খুব বেশি বড় অত আকারে শিখতে হবে এমন না। ব্যাখ্যা করার জন্য যতটুকু লাগে এবং আমাদের এই বইয়ে আসলে যতটুকু পরিমাণে প্রয়োজন আছে তার থেকে হিউজ বেশি ইনফরমেশন আসলে দিয়ে ফেলছি। ইনশাল্লাহ এটুকু কমপ্লিট করলেই তোমাদের জন্য এনাফ হবে। এরপরে আমরা চলে যাবো আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষে কিছু কোয়েশ্চেন সলভিংয়ে। চলো তাহলে এই কোয়েশ্চেন সলভগুলো শুরু করি। ওকে, সো চলো তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন সলভিংগুলো শুরু করি। হ্যাঁ, আমরা যা পড়ছি বিলিভ মি ইনশাল্লাহ এর বাইরে একটা আল্লাহর ওয়াস্তে কোয়েশ্চেন থাকবে না। সো আমরা সেটাকে ঝটপট করে সলভ করি। ওকে, মিশ্রণ কত প্রকার? ভেরি মাচ ডিফিকাল্ট কোয়েশ্চেন স্যার। মিশ্রণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, তাই না? সমসত্ব মিশ্রণটাই হচ্ছে আমাদের দ্রবণ, আর অসমসত্ব মিশ্রণের ভিতরে 3 ধরনের জিনিস দেখলাম আমরা। একটা দেখছিলাম কলয়েড, একটা সাসপেনশন, একটা অধক্ষেপণ। মনে আছে তো? এই খেয়ে ফেলছো। তাহলে মিশ্রণ আমার কত প্রকার? এক্স্যাক্ট 2 প্রকার। মিশ্রণ 2 প্রকার, রাইট অ্যান্সারটা হচ্ছে ক। ওকে, ডান। নেক্সট, নিচের কোনটির সকল অংশে উপাদানসমূহ সমানভাবে বা সমানুপাতে থাকে? অবশ্যই আমাদের যেটা দ্রবণের মধ্যে থাকে, দ্রবণের ভিতরে এরকম সুষম বণ্টিত থাকে বলেই তো সেটাকে আমরা দ্রবণ বলি। সুষম বণ্টিত থাকে, দ্যাটস সেটা হচ্ছে আমাদের দ্রবণ। যেমন কি সেটা হচ্ছে আমাদের লবণ আর বালির মিশ্রণ। কে বলছে রে ভাই? আমি ভাবছি লবণ আর পানির মিশ্রণ। তাহলে এটা কি চিনির শরবত? এই উদাহরণ ছেড়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? চিনির শরবতের মধ্যে কি সমানভাবে থাকে না? তুমি যদি সম্পৃক্ত দ্রবণের মতন করে তৈরি করো, তাহলে সর্বোচ্চ যতটুকু পরিমাণে আসলে দ্রব্য যুক্ত হওয়া সম্ভব, ততটুকু যুক্ত হওয়ার পরে বা ততটুকু যুক্ত হওয়া অবধি উপরে এবং নিচে সেম পরিমাণে মিশ্রতা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে চিনির শরবত। ওকে, নেক্সট, নিচের কোনটি পানিতে দ্রবীভূত হবে? চিনি হবে দ্রবীভূত, এটা আমরা জানি। তাহলে রাইট আনসারটা হচ্ছে খ। নেক্সট, চিনির শরবত হচ্ছে আমাদের সমসত্ব মিশ্রণ, তাই না? সমসত্ব মিশ্রণ, যেটাকে আমরা বলি হচ্ছে ফার্দার দ্রবণ। বুঝছি তো? এগুলা কি ডাল ভাত না? এখন কিছু দ্রাবক যা সকল রকমের বা সব ধরনের পদার্থ থেকে দ্রবীভূত করতে পারে তাদেরকে আমরা কি বলতাম? ইউনিভার্সাল সলভেন্ট বা সার্বজনীন দ্রাবক। যেমন এটার একটা উদাহরণ কে বলো তো? পানি। তাহলে সেটা হচ্ছে কি? সার্বজনীন দ্রাবক বা পানি। তাহলে রাইট আনসারটা হচ্ছে আমাদের সার্বজনীন দ্রাবক এ। ওকে, পরেরটা, এখন পর্যন্ত কোনটি সার্বজনীন দ্রাবক হিসেবে পাওয়া গেছে? আরে কঠিন, খুবই কঠিন। কি সেটা বলো তো? ওয়াটার।
নেক্সট, নিচের কোনটি জৈব যৌগ? এই কোয়েশ্চেনের উত্তরটা ভুল দেওয়া আছে। এই কোয়েশ্চেনের উত্তরের ভিতরে এই যে এটা দেওয়া আছে সিলিকা। আসলে তো সিলিকা হচ্ছে ভাইয়া সিলিকন ডাইঅক্সাইড, বুঝছো? এখানে বলা হচ্ছে কোনটি জৈব যৌগ। যদি বলতো যে সমযোজী যৌগ, সমযোজী যৌগ, তাহলে বলা যেত। এই যে স্পিরিটকে তুমি বলতে পারো হচ্ছে এটা একটা জৈব যৌগ, হ্যাঁ, এটা একটা অর্গানিক তেল। তো এটা কিন্তু সমযোজী যৌগ, বাট নট জৈব যৌগ। জৈব যৌগ মানে হচ্ছে কি কার্বন ও হাইড্রোজেন যুক্ত বা এ থেকে উদ্ভূত। কার্বন আর হাইড্রোজেন যুক্ত মানে হাইড্রোকার্বন, অথবা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত এই ধরনের যৌগগুলোকেই বলা হয় কি সমযোজী যৌগ, মানে সরি কি জৈব যৌগ। তাহলে এটা রাইট আনসার কিন্তু হবে কোনটা? এই যে স্পিরিটটা। দেখো আমি তোমাকে ব্যবহার শিখাই, স্মার্ট বোর্ডের ব্যবহার শিখাই। ভাই এটা দিয়ে এটা দিয়ে দিলা, তাহলে স্পিরিট এটা সাদা, এটা হয়ে গেছে তোমার উত্তর সঠিক। ঠিক আছে, এটা ওকে। নেক্সট, গ্লুকোজকে পানি থেকে আলাদা করা যায় কোন প্রক্রিয়াতে? তো এটা পাতন প্রক্রিয়াতে ছিল না? পাতন। এখন তুমি খালি গ্লুকোজকে চাচ্ছ, এখানে কিন্তু পানিকে আলাদা করে চাচ্ছ না। তাহলে তুমি যদি বাষ্পীভবনটা করো, তাহলে তো বাষ্পীভবন হয়ে চলো পানি উড়ে গেল, গ্লুকোজ নিচে পড়ে থাকলো। তার মানে বাষ্পীভবন আর ঘনীভবনের ভিতরে সঠিক উত্তর কোনটা? পাতন কিন্তু নাই, উত্তর নাই কিন্তু। ঊর্ধ্বপাতন কিন্তু এখানকার কথা না, ঊর্ধ্বপাতনের কনসেপ্ট আলাদা, ওটা জানো না তোমরা। তো ঊর্ধ্বপাতনের কনসেপ্ট হচ্ছে কিছু পদার্থ আছে যাদেরকে কঠিন থেকে তাপ দিলে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়, ওদেরকে আমরা ঊর্ধ্বপাতনকে পৃথক করতে পারি। তো এটা সঠিক উত্তরটা কি? বাষ্পীভবন, বাষ্পীভবন। নেক্সট, ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির মিশ্রণকে আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? পরিস্রাবন। মাত্রই পড়লাম আমরা, কি সেটা? পরিস্রাবন। নেক্সট, রবিন কক্সবাজার থেকে একটা বোতলে করে কিছু লবণাক্ত পানি নিয়ে আসে। ওকে, রবিন তার এক বন্ধুকে পরীক্ষাগারে দুজনে মিলে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করে। এতে তারা দুটি প্রণালী ব্যবহার করতে হয়। ওকে, সো লবণাক্ত পানি কি ধরনের মিশ্রণ? অবশ্যই সমসত্ব মিশ্রণ বা দ্রবণ, দ্রবণ। এবং সেটা কি? সমসত্ব মিশ্রণ। মানে কি? রাইট অ্যান্সারটা হচ্ছে ক, সমসত্ব মিশ্রণ। তো ওই উদাহরণেরই ওটাই কিন্তু উদ্দীপক। রবিন লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি প্রস্তুত করতে কি কি প্রণালী ব্যবহার করেছে? অবশ্যই তাকে পাতন করতে হবে। ডিটেলসে যে পাতন যন্ত্রটা দেখালাম তোমাকে, পাতন যদি তুমি করতে চাও তাহলে সেখানে কি কি আছে বলো তো? এক হচ্ছে বাষ্পীভবন প্রথমে, প্লাস কি পানি, যেহেতু সে বিশুদ্ধ পানি আলাদা করতে চাইছে, ঘনীভবন। ঘনীভবন করলে পানিটাও পেয়ে গেলা তুমি। বাষ্পীভবন আর ঘনীভবন, কথা ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। ডান। নেক্সট, যে কোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটা সহজ পদ্ধতি কি? করলামই তো মাত্র। কীভাবে বলো তো? পাতন। সঠিক উত্তরটা হচ্ছে পাতন, ডিস্টিলেশন। ডান। নেক্সট, সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার কত? বললামই, কত? 1 থেকে 1000 কলয়েডে, কিন্তু ন্যানোমিটার। এটা হচ্ছে কলয়েড, এটা হচ্ছে কলয়েড। আর সেটা যদি 1 মাইক্রোমিটার, মাইক্রোমিটারকে এভাবে লেখা হয়, 1 মাইক্রোমিটার বা বেশি হয়, বেশি হলে কি হবে? তা সাসপেনশন। 1 মাইক্রোমিটার বা তার বেশি হলে সেটা কি হয়ে যাবে? সাসপেনশন হয়ে যাবে। 1 মাইক্রোমিটার বা তার বেশি হলে সেটা সাসপেনশন হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি? 1 থেকে 1000 ন্যানোমিটার। রাইট অ্যান্সার হচ্ছে বি, বি। এই দেখো, আবার সাসপেনশনই চাইছে, এক্স্যাক্ট তার পরের কোশ্চেন। কোণের আকার কত হলে সেটাকে সাসপেনশন বলা হয়? 1 মাইক্রোমিটার। তাহলে 1 মাইক্রোমিটার কোথায় আছে? এই যে ডিতে, 1 মাইক্রোমিটার। রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, ডি। ডান। এবার কিছু সিকিউ কোশ্চেন আছে, চলো সিকিউ কোশ্চেনের হিসাব নিকাশটা আমি একেবারে ডিটেল একটু আলোচনা করে দিই তোমাদের। বলতেছে রাবেয়া প্রতিদিন ইফতারের পূর্বে শরবত তৈরি করে। শরবত তৈরিতে দেখছো একেবারে ক্লাসের শুরুর উদাহরণ, সে চিনি, পানি, ট্যাং, লেবুর রস ব্যবহার করে। শরবত উত্তম পানীয়। দ্রবণ কাকে বলে? দ্রবণ কাকে বলে? দ্রবণ হচ্ছে কোনটা ছিল? সমসত্ব মিশ্রণ, সেটাই হচ্ছে আমাদের দ্রবণ। তো সমসত্ব দ্রবণ মানে কি? একাধিক পদার্থের যে মিশ্রণে সর্বস্তরে সমান ঘনত্ব পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের দ্রবণ, এটাই বলতে পারি। এবং যেখানে একটি পদার্থ থেকে আরেকটি পদার্থকে সহজে আলাদা করা যায় না, সেটাই হচ্ছে আমাদের দ্রবণ। ওকে, মানে তুমি সমসত্ব মিশ্রণের কনসেপ্টটা টানবা অবশ্যই, যে সমান স্তরে পাওয়া যায় এটা। ওকে, আর তারপরে বলে দিলে একটাকে আলাদা সহজে আলাদা করা যায় না। যেমন হচ্ছে কি চিনির শরবত। আচ্ছা, একটা মিশ্রণকে দ্রবণ বলা যায় কি? একটা মিশ্রণকে কি দ্রবণ বলা যাবে? মিশ্রণটা যদি সমসত্ব হয় তাহলে দ্রবণ বলা যাবে, আর যদি অসমসত্ব হয় তাহলে নিশ্চয়ই বলা যাবে না। তার মানে মিশ্রণ এটা যদি সমসত্ব হয়
তাহলে সেটা হচ্ছে আমাদের দ্রবণ। আর যদি সেটা অসমসত্ব হয়, অসমসত্ব হলে সেখানে কে কে ছিল বলো তো? এক ছিল হচ্ছে আমাদের কলয়েড, যেটা সব থেকে ছোট, তারপরে ছিল হচ্ছে সাসপেনশন, মানে এই তিনটার ভিতরে ছোট সাসপেনশন, তারপরে ছিল হচ্ছে কি অধঃক্ষেপণ, এই তিনটাই তো ছিল। ওকে, রাবেয়া কিভাবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারে? ও যে মিক্স করতেছে, তো ওর পানির সম্পৃক্ত দ্রবণকে যদি অসম্পৃক্ত করতে চাই প্রথমে, তাহলে সিম্পলি দ্রাবকের পরিমাণ বা পানির পরিমাণটা বাড়ায় দিবে, তাহলে আরও বেশি পরিমাণে দ্রবীভূত হতে পারবে। তার মানে সে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতেছে। আর যদি সে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে চায়, তাহলে পানির পরিমাণটাকে ফিক্স রেখে, এই যে এখানে পানির পরিমাণটাকে ফিক্স রেখে যা মিক্স করতেছে, যেমন হচ্ছে চিনি, চিনি তো এখানে দ্রবীভূত হবে, চিনির পরিমাণটা সে বাড়াতে থাকবে, বাড়াতে থাকলে একটা পর্যায়ে যাওয়ার পরে আর চিনি দ্রবীভূত হবে না। তার মানে ওই পয়েন্টটাই হচ্ছে তার সম্পৃক্ত হওয়ার পয়েন্ট। ডান। রাবেয়ার প্রস্তুতকৃত পানিটি কি একটি দ্রবণ? বিশ্লেষণপূর্বক মতামত দাও। অবশ্যই রাবেয়ার প্রস্তুতকৃত পানিটা হচ্ছে যে একটা, মানে পানীয়টা একটা দ্রবণ। কেন দ্রবণ? কারণ এখানে এই যে যে জিনিসপাতিগুলা, চিনি, পানি, ট্যাং, লেবুর রস, এটা একেবারে শুরু থেকে তার হচ্ছে সর্বশেষ স্তর পর্যন্ত সব জায়গাতে সমানভাবে বিস্তৃত থাকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা উত্তম দ্রবণ। ওকে, ক্লিয়ার? সর্বভাবে সমানভাবে মানে বিস্তৃত থাকে এবং কোনোটাকেই খুব সহজে আর কি আমরা কি করতে পারি না, পৃথকীকরণ করতে পারি না, আলাদা করতে পারি না, তাই না? দ্যাটস ওয়াই সেটা হচ্ছে একটা দ্রবণ। ডান। এরপরে মাহিন পানিতে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ মিশিয়ে দ্রবণীয়তা পরীক্ষা করে, অপরদিকে রাশেদ পানিতে লবণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এবং তাতে তাপ দিয়ে এর পরিবর্তন লক্ষ্য করে। ফরমালিন কি? এই ফরমালিন জিনিসটা সংকেত বা তোমাদেরকে বলা না, আমি বলে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে ফর্মালডিহাইড। ফরমালিন হচ্ছে ভাই একটা মানে প্রিজারভেটিভ বা সংরক্ষক। ফরমালিন হলো 60% ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, হ্যাঁ, এর দ্রবণ। এটাই হচ্ছে তোমার ফরমালিন। হ্যাঁ, এই ফর্মালডিহাইডের এই ফর্মালডিহাইডটা কি? HCHO, এই যৌগটা হচ্ছে এরকম দেখতে, বলতে এটার HCHO ফর্মালডিহাইড। এটা কি আসলে কি কাজে লাগে? এটা প্রিজারভেটিভ বা সংরক্ষক, সংরক্ষণের জন্য। খাদ্য প্রিজারভেটিভ করা হয় না কিন্তু, সংরক্ষক বা প্রিজারভেটিভ। এটার আবার হচ্ছে যে ওই যে কার্সিনোজেনিক একটা ধর্ম আছে আসলে, যেটা কার্সিনোজেনিক মানে কি জানো? যেটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। সো এটা কিন্তু ক্ষতিকর আসলে এবং বিষাক্ত এটা। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায় বলো? সম্পৃক্ত দ্রবণ মানে বোঝায় কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে যতটুকু পরিমাণ সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারে, যতটুকু যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। আর যতটুকু সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত থাকতে পারে তার থেকে যদি কম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ বলবো। ডান। স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। মাহিন তার পরীক্ষায় যে দ্রাবকটি ব্যবহার করে প্রমাণ করো যে তা একটি সার্বজনীন দ্রাবক। সে পানি ব্যবহার করছে, পানিতে জৈব অজৈব পদার্থ সবই মিক্স হয়। অজৈব পদার্থ বলতে কি ভাই? যে সোডিয়াম ক্লোরাইড, তার মানে এটা মিক্স হচ্ছে। চিনি, এটা কি অজৈব পদার্থ? জৈব পদার্থ। চিনি C6H12O6, এটা কিন্তু জৈব পদার্থ, আবার এটাও মিক্স হচ্ছে না? তাহলে জৈব মিক্স হচ্ছে, অজৈব মিক্স হচ্ছে। আমাদের ইন টোটালে পদার্থ তো আসলে এই জৈব আর অজৈব রেঞ্জেই। তাহলে এখানে আমরা বলবো না যে সবই দ্রবীভূত হয়, কিন্তু বলতে পারি আমরা যে প্রায় সব কিছুই দ্রবীভূত হয় একটা নির্দিষ্ট পরিমাণে। দ্যাটস ওয়াই পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রাবক। এই যে জৈব এটা হচ্ছে অজৈব পদার্থ, হ্যাঁ, অজৈব, এটা হচ্ছে জৈব, দ্রবীভূত হচ্ছে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে একটা সার্বজনীন দ্রাবক। ক্লিয়ার? ওকে। উদ্দীপকের রাশেদ যে পরীক্ষাটি করে তার বর্ণনা দাও। রাশেদ কি পরীক্ষা করছে বলো তো? তাদের তাপ দিয়া নিশ্চয় হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন মানে যে পৃথকীকরণ করতে গেছে, বাষ্পীভবনের পরে সে কি করবে? ঘনীভবন। মানে ও আসলে কি করছিল? পাতন। তাহলে পাতন তো আমরা ডিটেলসে বললাম, ওই ডিটেলসে পাতনের অংশটুকু আলোচনা করে দিলেই কিন্তু তোমার কাহিনী শেষ এখানে। ওকে, আচ্ছা। পানি ফুটতে শুরু করবে, অপরদিকে লবণ থেকে যাবে, লবণটা আবার স্ফটিকীকরণে হয়ে যাবে। ওকে, দেখো, অপরিষ্কার লবণ ও পানির মিশ্রণ, এটা কিন্তু অপরিষ্কার লবণ বলতেছে। অপরিষ্কার লবণ মানে কি? লবণের ভিতরে যে সোডিয়াম ক্লোরাইড প্লাস কিছু অপদ্রব্য আছে। এই অপদ্রব্যগুলা কি? এই অপদ্রব্যগুলা কি হতে পারে? হচ্ছে কাদামাটি প্লাস অন্যান্য লবণ যা আমাদের কাজে লাগে না। কাদামাটি প্লাস অন্যান্য লবণ, এটাই হচ্ছে আমাদের অপরিষ্কার অপদ্রব্য। সোডিয়াম ক্লোরাইড প্লাস অপদ্রব্য, কাদামাটি প্লাস অন্যান্য লবণ। চিত্রটি লক্ষ্য করো, চলো করি। সাসপেনশন কাকে বলে?
সাসপেনশন কাকে বলে সেটা আমরা বলছিলাম, যে যে সকল মিশ্রণে দেখা যায় যে তা কিছুক্ষণ রেখে দিলে স্তর আকারে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ নিজের দিকে জমা হতে থাকে, সেটেল হতে থাকে দ্রবগুলা, সেটাকে আমরা বলি হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, এবং সাসপেনশনে তুমি কোণার আকারটা উল্লেখ করে দিতে পারো। কোণার আকার হবে কত? 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার কোণার আকার, তাহলে সেটাই হবে হচ্ছে তোমার সাসপেনশন। 1 মাইক্রোমিটার কোণার আকার, সেটা হবে হচ্ছে তোমার সাসপেনশন। ডান। এক মাইক্রোমিটার যদি কোণার আকার হয় সেটা হচ্ছে সাসপেনশন। অসম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব যোগ করলে কি পরিবর্তন হয়? অসম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব যদি যোগ করো তাহলে কি দ্রব দ্রবীভূত হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে, তাই না? এটাই তো পরিবর্তন। ওকে, অসম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণে দ্রব যোগ করলে দ্রব দ্রবীভূত হয়ে যাবে, এবং এভাবে যোগ করতে করতে যদি সেটা তার সর্বোচ্চ মাত্রাকে অতিক্রান্ত করে তখন সেটা অধিক্ষিপ্ত হবে। তার আগ পর্যন্ত দ্রব দ্রবীভূত হইতেই থাকবে। এটাই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণের কাহিনী। উল্লেখিত, এখানে কি বলতেছে? উল্লেখিত মিশ্রণ থেকে তুমি কিভাবে বিশুদ্ধ লবণ প্রস্তুত করবে বর্ণনা করো। কি করব বলো তো ভাইয়া? উল্লেখিত মিশ্রণ থেকে মিশ্রণটাকে প্রথমত আমি যদি এক কাজ করি, দেখো আমি যদি এই কাজটা করি, সেটা হচ্ছে প্রথমে আমরা পরিস্রাবণ করলাম। পরিস্রাবণ মানে কি? প্রথমে ছেঁকে ফেললাম, ছেঁকে নিলাম। তাইলে কি হবে আমাদের? আমি যখন ছেঁকে নিলাম তখন অবশ্যই আমার অপরিষ্কার লবণের পানিটা থেকে নিশ্চয়ই কাদামাটি সেগুলো সরে গেল পরিস্রাবণ করলে। এখানে থাকলো কি? শুধু থাকলো হচ্ছে আমাদের ওই লবণের যে দ্রবণ, সেটা থাকলো। এই যে পরিস্রাবণ করে তারপরে আমরা পাইলাম কি? বিশুদ্ধ লবণের দ্রবণ, বিশুদ্ধ লবণ পানি দ্রবণ। এরপরে এটাকে নিয়ে যাব আমরা পাতনে, পরিস্রাবণ করে পাতন করলে কি পানি আর লবণ আলাদা হয়ে যাবে না? ডান, এটাই তো করতে হবে। চিত্রের দ্রাবকটি সার্বজনীন দ্রাবক বলা যায় কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। অবশ্যই যায়, এটা তো এর আগে আলোচনা করলাম। পানি জৈব অজৈব, জৈব দ্রবীভূত করতে পারে, আবার কি অজৈব দ্রবীভূত করতে পারে। দ্যাটস ওয়াই অবশ্যই এটাকে সার্বজনীন দ্রাবক বলা যায়। ওকে, যা প্রায় সব কিছুই একটা নির্দিষ্ট পরিমাণে দ্রব দ্রবীভূত করতে পারে। ডান, এই ছিল তোমাদের এখানকার পর্যন্ত জিনিসপাতি। সো থ্যাংক ইউ, আশা করি বুঝাইতে পারছি। যতটা ডিপ ইন ডিটেলসে যাওয়া উচিত তার থেকে একটু বেশিই চলে গেছি, হ্যাঁ, বাট হোপসো তোমার অনেক বেশি উপকার হবে তুমি যদি জিনিসটাকে বুঝে মনে রাখতে পারো। তোমার ভিতরে যদি রাখতে পারো অবশ্যই উপকার হবে। তোমার যে কার্যক্রমগুলো থাকবে সেটা হচ্ছে আমার তরফ থেকে সিম্পল, এই যে তুমি যে পুরো ক্লাসটা করলা, এই ক্লাস নোট, এই নোটটাকে খুবই ভালো মতো বুঝে পড়া, এই ক্লাস নোটটাকে খুবই ভালো মতন বুঝে পড়া। এরপরে তুমি যে আমরা সিকিউ কোশ্চেন করলাম, সেগুলাই তোমাকে আবার নিজেকে প্র্যাকটিস করতে হবে। সো সেটা তোমার নিজে প্র্যাকটিস। ওই প্র্যাকটিসের পরে তুমি চলে যাবা হচ্ছে এক্সাম দিতে। আমাদের কোর্সের সাথে অনেকগুলো এক্সাম যুক্ত করে দেওয়া, তুমি এক্সাম দাও। এক্সাম দিলে দেখবা অনেক জায়গাতে ভুল হচ্ছে, কিছু জায়গাতে ভুলে যাচ্ছ, তো তোমাকে আবার এটাকে রিভিশনে নিতে হবে। জাস্ট এই সাইকেলটাই তুমি চালাতে থাকো, বিলিভ মি ইউ উইল উইন। ইনশাল্লাহ তুমি জিতবা। বুঝা গেছে কথা? সো ডান অ্যান্ড ডাস্টেড। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।